অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। তোর আশিকি পর্ব ৮। শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে দেখল প্রিসিলাকে। সবার মাঝখানে একটা অফ হোয়াইট বার্বি গাউন পরে বসে আছে প্রিসিলা। ডায়মন্ড কাট স্টোন বসানো গাউনটাতে রীতিমতো ঝলমাল করছে তার পুতুলের মতো সুন্দর চেহারা। তার পাশেই বসা সুঠাম দেহি একজন অপরিচিত যুবক। দেখতে সুদর্শন হলেও বয়সটা একটু বেশিই তার। তবে লোকটা প্রিসিলার এত কাছাকাছি বসে আছে যে ইয়াসের আর বুঝতে বাকি রইল না সে আসলে কে। দুজনের সামনে যে ছোট্ট কফি টেবিলটা রাখা, সেখানে জলজল করছে দুটো ডায়মন্ড রিং। সম্ভবত ওদের বাগদানের জন্যই আজকের এই আয়োজন। ওদিকে এতক্ষণ হাসি খুশি থাকলেও ইয়াসকে দেখা মাত্রই শুকিয়ে এইটুকু হয়ে গেল প্রিসিলার মুখ। ছেলেটার মুখের দিকে অপরাধী দৃষ্টিতে চেয়ে শুষ্ক একটা ঢোক গিলল সে। ওর চোখের তারায় অগ্নিস্ফুলিঙ্গের মতো জলজল করছে কিছু একটা। তাই তো বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না প্রিসিলা। চট করেই দৃষ্টি ঘুরিয়ে পাশে বসা বাগদত্তার দিকে চেয়ে জোরপূর্বক হাসল সে। প্রিসিলার এই মন ভোলানো মিষ্টি হাসিতে অপরিচিত লোকটা মুগ্ধ হলেও মুগ্ধ হতে পারল না ইয়াস। উল্টে অতর্কিত আগ্রাসী ঝড় বুকের ভেতরটা লণ্ডভণ্ড করে দিল তার। ইয়াসের এতগুলো বছরের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সবটাকে পায়ে পিষে ধূলিসাৎ করে দিয়ে কতটা ফুরফুরে মেজাজে বিয়ে করতে বসেছে মেয়েকা। কথাটা ভাবতে গিয়েই রাগে ঘৃণায় মস্তিষ্কটা দপদপ করে উঠল তার। ইয়াসের একাগ্র স্বার্থপরী মন কিছুতেই মেনে নিতে পারল না এই খুশি। প্রিসিলার মৃদু হাসিতে শরীর জ্বালা করে উঠল তার। পৃথিবীর সমস্ত রাগ গিয়ে জড়ো হলো ওই মেয়েটার ওপর। ক্রোধ, হতাশা, অবিশ্বাসের মিশেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তক্ষণে একটা অঘটন ঘটিয়ে ফেলল ইয়াস। পরিচয় দিল নিজের বেপরোয়া রক্তের। হনহনিয়ে এগিয়ে গিয়ে ব্যাঘ্র থাবায় প্রিসিলাকে টেনে দাঁড় করালো সে। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়ল উপস্থিত সবাই। ইয়াস পরোয়া করল না কাউকে, ফিরে দেখল না কারোর মুখাবয়ব। এগিয়ে গিয়ে কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই মেয়েটার শীর্ণ কোমর আঁকড়ে ধরে টেনে আনল নিজের কাছে। ভয় আর জড়তার মিশেলে তটস্থ হয়ে তৎক্ষণাৎ চোখ খিচে বন্ধ করে ফেলল প্রিসিলা। সঙ্গে সঙ্গে তার কম্পমান ঠোঁটের উপর হামলে পড়ল একজোড়া খড়খড়ে পুরুষালী ঠোঁট। ঘটনাটা এত দ্রুতই ঘটে গেল যে মুখ ফুটে কারোর টু শব্দটিও করার ফুরসত রইল না আর। ইয়াসের কাণ্ডে বাকরুদ্ধ হয়ে বসার গাদি ছেড়ে একযোগে উঠে দাঁড়ালো সব। চোখের সামনে দাঁড়িয়ে দেখল ভাইবোন নামক পবিত্র সম্পর্কের অপ্রত্যাশিত এক নগ্ন মৃত্যু। মাস্টারমাইন্ড খ্যাত তুষারের সাবলীল নির্লিপ্ত চেহারায় আজ অবিশ্বাসের ঢেউ। পরিস্থিতি হজম করতে তারও সময় লাগল কিছুটা। আর যখন বুঝতে পারল তখন উপস্থিত অতিথিদের সামনে অপমানে থমথমে হয়ে গেল তার মুখ। কোনো অনুভূতি নেই, নেই কোনো আকাঙ্ক্ষা। তবুও প্রিসিলার নরম দুটি ঠোঁটের ভাঁজে অবাধ্য অপ্রতিরোধ্য বিচরণ চালালো ইয়াস। ভালোবাসার আদান প্রদান নয়, বরং লোক দেখানো এক আগ্রাসী দংশনে ছিঁড়ে ফেলতে লাগল মেয়েটার নাজুক কোমল ওষ্ঠপুট। দুনিয়ার সকল অনুভূতির ঊর্ধ্বে গিয়ে এতক্ষণ জীবন্ত মূর্তির মতোই নিস্তেজ হয়েছিল প্রিসিলা। কিন্তু যখনই ইয়াসের আগ্রাসন জোরালো হলো, ওর দাঁতগুলো হিংস্রের মতো ছিঁড়ে খেতে লাগল পেলব কোমল ঠোঁট দুটো, তখনই টনক নড়ে উঠল প্রিসিলার। সৎবিদ ফিরে পেতেই চিৎকার দিয়ে ইয়াসকে ধাক্কা দিতে উদ্যত হলো মেয়েটা। তবে সেই সুযোগ রাখল না ইয়াস। অস্থির হয়ে নড়ে চড়ে উঠতেই প্রিসিলার হাত দুটো একত্র করে পেছন থেকে চেপে ধরল সে। ঠোঁট দুটো তখনও শত্রুর দখলে। এবার বাধা পড়ল হাত। সহসা অসহনীয় বাধায় কোকিয়ে উঠল মেয়েটা। স্বতঃস্ফূর্ত ধরনীর বুকে হঠাৎ বৃষ্টি আসার মতোই চোখ দিয়ে ঝরঝর করে গড়িয়ে পড়ল তপ্ত নোনা জল। বোধবুদ্ধি যেন লোপ পেয়েছে ইয়াসের। তেমনভাবেই প্রিসিলার ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়া রক্তটুকুও সবার অগোচরে গিলে ফেলল সে। তার প্রতিটি পদক্ষেপ ছিল দানবের ন্যায় পাশবিক। এত কিছুর মাঝেও ওর ঘৃণায় জর্জরিত চোখ দুটো দৃষ্টি এড়ায়নি প্রিসিলার। ইয়াসের এই অশোভন পদক্ষেপের কারণ কিছুটা হলেও আঁচ করতে পেরে বুক কেঁপে উঠল তার। সময়ের সাথে সাথে ক্রমশ শিথিল হয়ে এলো সেই তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টি। অবশেষে বেপরোয়া মস্তিষ্কের লাগাম টেনে ধরল ইয়াস। প্রতিশোধের তাড়নায় দিকবিদিক শূন্য হয়ে সবার সামনেই প্রিসিলাকে এক প্রকার লাঞ্ছিত করে ছেড়ে দিল সে। পরিশেষে যা হওয়ার তাই হলো। ঘণ্টাখানেকের মধ্যেই ফাঁকা হয়ে গেল স্নোফ্লেক্স ম্যানার। অপ্রত্যাশিত সেই অঘটনের পরপরই বিদায় নিয়েছে সব অতিথিরা। এখন শুধু পরিবারের সদস্যরাই উপস্থিত রয়েছে বসার ঘরে। বহিরাগতদের মধ্যে শুধুমাত্র একজন রয়েছেন, তিনি হলেন ম্যারেজ রেজিস্ট্রি অফিসার। কোনো এক অজ্ঞাত কারণে তাকে যেতে দেয়নি তুষার। গোটা হলরুমে জুড়ে থমথমে নিস্তব্ধতা। কাঠগড়ায় দাঁড় করানোর মতোই এই মুহূর্তে কাউচের ওপর পাশাপাশি বসানো হয়েছে প্রিসিলা আর ইয়াসকে। ওদের থেকে খানিকটা দূরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ফ্লোরা।
তার এই কান্নার কারণ অবশ্য ইয়াশ নয়, বরং তুষারের নেওয়া আশ্চর্য এক সিদ্ধান্তের জেরে কেঁদে ভাসাচ্ছে সে। তুষার যেন নির্লিপ্ত আজ, কারোর কোনো অভিযোগ অনুযোগ কোনো কিছুই প্রভাবিত করছে না তাকে। ফ্লোরা তবু প্রশ্নবিদ্ধ করল তাকে, তুমি নিশ্চয়ই উন্মাদ হয়ে গেছো তুষার, নয়তো বাচ্চাদের জীবন নিয়ে এমন ছেলেমানুষি করার সিদ্ধান্ত নিতে পারতে না। আমি ছেলেমানুষি বরদান্ত করি না, সেটা তুমি ভালো করেই জানো। ফ্লোরার প্রশ্নের বিপরীতে রাশভারী এক বাক্য ফেরত দিল তুষার। সঙ্গে সঙ্গে বেজে উঠল ফ্লোরা, নাকের পাটা ফুলিয়ে বলল, তাহলে হুট করে কেন এসব করছো? ভাবার জন্যে হলেও একটু সময় নাও, এখানে তোমার ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ফ্লোরার দিকে পূর্ণ দৃষ্টিপাত করল তুষার। মানুষটার তীক্ষ্ণ চাহিনিতে খানিক ভরকে গেল রমণী। মুখ কাচুমাচু করে তাকাতেই ভেসে এলো যন্ত্রমানবের গভীর হাস্কি কণ্ঠস্বর। তুমি আমাকে চেনো না ওয়াইফি, পরিকল্পনার আগেই আমি পরিণতি ভেবে নিই, এবং এটা নতুন নয়। আমি এই সিদ্ধান্ত নিয়েছি, অ্যান্ড দ্যাটস ফাইনাল। তুষারের ছোড়া বাক্যের বিপরীতে বলার মতো আর কোনো কথা খুঁজে পেল না ফ্লোরা। সারাটা জীবন স্বামীকে সে অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। জীবনের সমস্ত উত্থান পতনের সময় এই মানুষটাই ছিল তার একমাত্র রক্ষা কবচ। তাহলে আজ হঠাৎ অবিশ্বাস কি করে করবে? ফ্লোরা একটু শান্ত হতেই রেজিস্ট্রি অফিসারের উদ্দেশ্যে আদেশ ছুড়ল তুষার, বিয়েটা শুরু করুন মিস্টার। এতক্ষণ ধরে কাউচের হেডবোর্ডে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল ইয়াশ। যখনই বিয়ের প্রসঙ্গ আসলো তখনই চট করে মাথা তুলল ইয়াশ। পাপার দিকে অবিশ্বাস্য দৃষ্টিপাত করে বিরক্তির স্বরে বলে উঠল, বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না পাপা? বাড়াবাড়ি তো তুমি করেছ, আস্কারা পেতে পেতে অভব্য হয়ে উঠেছ। তুষারের কণ্ঠে রাগের উষ্মা, তার দাপুটে আওয়াজ শুনে মনে হচ্ছে আজ এক চুলও ছাড় দেবেন না ইয়াশকে। ইয়াশও তো ঘাড়তেরা কম নয়, সে গর্জে উঠে বলল, হ্যাঁ আমি অতিরিক্ত বাড়াবাড়ি করেছি, বাট অফকোর্স দেয়ার মাস্ট বি এ রিজন। আই ডোন্ট কেয়ার। অতিথিদের সামনে আমার মাথা হেট করে দিয়েছ তুমি, ওনারা অপমানিত হয়ে ফিরে গিয়েছেন। ভুল যেহেতু করেছ, প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। লাইক সিরিয়াসলি পাপা, তুমি এভাবে আমাকে শাস্তি দিতে চাইছো? কিন্তু প্রিসি, ওকে কেন শুধু শুধু একটা অনিশ্চিত ডেস্টিনিতে ফেলে দিচ্ছ? ইয়াশের কথার পাছে মেয়ের কান্না বিজড়িত মুখের দিকে দৃষ্টিপাত করল তুষার। কাঁদতে কাঁদতে ফর্সা চেহারা কেমন রক্তিম হয়ে উঠেছে। তখন থেকে যাকে নিয়ে বিয়ের কথা চলছে সেই যেন অদৃশ্য এই আয়োজনে। হৃদয়টা ভার হয়ে এলো তুষারের। চেহারায় তবুও থমথমে ভাবটা ধরে রেখে বলল, আই ডু হোয়াট আই ডু। অন্যায় যেহেতু প্রিসিলাও করেছে, তাহলে তারও শাস্তি হোক। অফিসার, বিয়ের কার্যক্রম শুরু করুন। পাশের কাউচে ভাবাবেগশূন্য হয়ে বসা সাদা চামড়ার রেজিস্ট্রি অফিসার কথা বলে উঠল এতক্ষণে। চোখে মোটা ফ্রেমের চশমা চড়িয়ে কাগজপত্র সামনে নিয়ে ইয়াশকে উদ্দেশ্য করে বললেন, আমি যা যা বলছি সেগুলো আমার সঙ্গে সঙ্গে রিপিট করুন। অসম্ভব, আমি কিছু বলতে পারবো না। ইয়াশের কথার বিপরীতে তপ্তশ্বাস ছাড়ল তুষার। অফিসারকে উদ্দেশ্য করে বলল, এর চেয়ে সহজ কোনো পদ্ধতি নেই, থাকলে সেটা করুন। তুষারের অতর্কিত আদেশে ক্ষণিকের জন্য হতবিহ্বল হয়ে পড়ল অফিসার ডেরেক। তবে মুখে কিছু বলল না, উল্টে রেজিস্ট্রি পেপারস আর একটা বল পয়েন্ট তুলে দিল ইয়াশের হাতে। তুষারের প্রতি শ্রদ্ধা একই সঙ্গে পেশাদারিত্ব অটুট রেখে খুব সাবলীলভাবেই বললেন, এখানে একটা সাইন করুন। ইয়াশ প্রথমে কলমটা হাতে নিয়ে কিছুক্ষণ আঙুলে ঘোরালো। নিষ্পৃহ নয়নে পরখ করল পাশে বসা মেয়েটাকে। এখনও ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কাঁদছে। একে নাকি আবার বিয়ে করতে হবে। ব্যাপারটা ভাবতেই মেজাজ খিচড়ে গেল ইয়াশের। পরক্ষণেই পাপার দিকে দৃষ্টিপাত করে কণ্ঠে রাজ্যের অনীহা নিয়ে বলল, ইউল রিগ্রেট ইট পাপা। তুমি তোমার পাপাকে এখনো চিনতে পারোনি ইয়াশ ইউভান। তুষার জাওয়াদ কখনো নিজের সিদ্ধান্ত নিয়ে রিগ্রেট করে না। ওকে ফাইন। তুষারের ছোড়া বাক্যের বিপরীতে ছোট্টপুরে প্রত্যুত্তর করল ইয়াশ। তারপর দায়সারাভাবেই হাত চালালো পেপারগুলোর ওপর, যেন বিয়েতে নয় বরং কোনো অটোগ্রাফে সাইন করছে। পুরোটা সময় জুড়ে ইয়াশের অনুভূতি শূন্যে কোঠায় ছিল, কারণ বিয়ে, ভালোবাসা, সংসার এসবে তার বরাবরই অনীহা। তার কাছে জীবনের এই অধ্যায়গুলো নিছকই ফর্ম্যালিটিজ, মানলে মানো, না মানলে নেই। বিয়েতে করলেও এই বিয়ের কোনোরূপ দায়বদ্ধতা স্বীকার করে না সে, আর না তো কোনো অনুভূতির পিছুটান। রেজিস্ট্রি পেপারে সাইন করতে গিয়ে নিজের জন্য নয় বরং প্রিসিলার জন্যই করুণা হলো ওর। পাপার ভুল সিদ্ধান্তের জন্য মেয়েটার জীবনের বৈবাহিক অধ্যায়টা কত তিক্তই না হতে চলেছে এবার। ইয়াশের স্বাক্ষর প্রদান শেষ হলে কাগজগুলো এগিয়ে দেওয়া হয় প্রিসিলার নিকট। কলমটা হাতে নিতেই মায়ের দিকে চেয়ে ঠোঁট ভেঙে কেঁদে উঠল মেয়েটা। ডুকরে উঠে বলল, তুমি কিছু করো মাম্মা। মেয়ের কান্না দেখে ফ্লোরার ছলছলে দৃষ্টি ফের ঝাপসা হয়ে এলো। তুষারের বাহু আঁকড়ে ধরে অনুনয়ের স্বরে বলল, আর একটু ভেবে দেখলে হয় না? আমার উপর ভরসা নেই তোমার? সঙ্গে সঙ্গে পাশ ফিরে উল্টো প্রশ্ন ছুড়ল তুষার। তার প্রশ্নে বরাবরই হতাশাপূর্ণ হয়ে ওঠে ফ্লোরার অন্তর। সে নিস্তেজ গলায় জবাব দেয়, আছে তো, খুব ভরসা আছে। তা করছি, চুপচাপ মেনে নাও। খুব শীঘ্রই সবকিছু অন্যরকম হয়ে যাবে। আই উইশ। পর্ব 9।
বাবা মায়ের নীরব সমঝোতায় আশাহত হয়ে অবশেষে প্রিসিলাও সাইন করতে বাধ্য হলো বিয়ের পেপারে। নিজের সমস্ত জীবনটা লিখে দিল একটা অনিশ্চিত ভবিতব্যের নাম, যেখানে না আছে ভালোবাসা আর না তো বিশ্বাস। ব্রাইড আর গ্রুমের সাইন শেষ হলে সাক্ষীর তলব করল অফিসার ডেরেক। সাক্ষীর কথা শুনে ফ্লোরা বিচলিত হলেও তুষার প্রসন্ন গলায় বলল, এক্ষুনি চলে আসবে, একটু ওয়েট করুন। যন্ত্রমানবের এহেন কথা ইয়াশ নিজেও ভেতর ভেতর কিছুটা কৌতূহলী হয়ে পড়ল। ফ্লোরা তো বলেই উঠল, কার কথা বলছো তুমি? তুষারের আর জবাব দেওয়ার প্রয়োজন পড়ল না। তার আগেই দৃশ্যপটে এসে উপস্থিত হলো নিকো আর নোভা। ওদের দেখা মাত্রই নয়ন বিস্ফারিত হয়ে উঠল ইয়াশ প্রিসিলার। দুজনে একযোগে বলে উঠল, তোরা এখানে? ওদের প্রশ্নের বিপরীতে নিকো কোনো জবাব না দিলেও নোভা এগিয়ে এসে কাঁদো কাঁদো স্বরে বলল, পালোয়ানের মতো দেখতে একটা লোক আচমকা ডর্ম থেকে ধরে নিয়ে এলো। রোহান? প্রিসিলা বিচলিত হয়ে নামটা উচ্চারণ করতেই ওপাশ থেকে জবাব দিল তুষার, হ্যাঁ আমিই পাঠিয়েছি তাকে। পাপা, আর ইউ ইনসেন? এসবের মধ্যে আবার আমাদের বন্ধুদের কেন ইনভলভ করতে গেলে তুমি? হঠাৎ করেই ক্ষুব্ধ স্বরে প্রশ্ন ছুড়ল ইয়াশ। বিপরীতে তুষার কিছু বলার আগেই নিকো জানতে চাইল, কি হয়েছে বলতো? আবার কি অঘটন ঘটিয়েছিস তুই? একইভাবে নোভাও প্রশ্ন ছুড়ল প্রিসিলাকে, ইজ এনিথিং রং প্রিসি? এভাবে কাঁদছো কেন তুমি? চোখ দুটোকে তো নীল সমুদ্র বানিয়ে ফেলেছ। আপাতত ইয়াশ আর প্রিসিলার বিয়ের সাক্ষী হিসেবে পেপারসগুলোতে সাইন করো, বাকি ইতিহাস পরেও জানতে পারবে। নোভার প্রশ্নের বিপরীতে তির্যক বাক্য ছুড়ে দিল তুষার, যা শোনা মাত্রই একযোগে চেঁচিয়ে উঠল ওরা দুজন। কি? বিয়ের সকল কার্যক্রম শেষ হলে আংটি বদলের অনুমতি দিলেন অফিসার ডেরেক। যেহেতু বিয়েটা সম্পূর্ণ অপ্রত্যাশিত, তাই আংটির কোনো ব্যবস্থা ছিল না। ফলস্বরূপ উত্তরাধিকার সূত্রে পাওয়া অমূল্য রত্নখনি ব্লাড ডায়মন্ডকেই নিয়ে আসা হলো ইয়াশের তরফ থেকে প্রিসিলাকে বৈবাহিক স্বীকৃতি দেওয়ার জন্য। মখমলের প্রসিদ্ধ মোড়ক খুলে দিতেই একটা অদ্ভুত দ্যুতি ছড়িয়ে পড়ল চারিপাশে। আংটিখানা দেখা মাত্রই সবার চোখে বিস্ময় ফুটে উঠল। প্রিসিলা নিজেও কান্নাকাটি ভুলে অবাক হয়ে পরখ করল রক্তের মতো রঞ্জিত এই ধাতুটিকে। চকচকে হীরকের আবরণের ভেতর তাজা রক্তের তরল। ব্লাড ডায়মন্ড যতই ঝালমল করুকটা কেন, তার ভেতরের রহস্যের আধার। সহসা আংটিটাকে দেখা মাত্রই চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল প্রিসিলার। পাশ থেকে নোভা বলে উঠল, এটা এমন কেন? আমার তো দেখেই বুক ধরফর করছে। নোভার তোলা প্রসঙ্গটা চটজলদি পাল্টে ফেলল ফ্লোরা। ইয়াশকে ডেকে বলল, তোমার স্ত্রীকে আংটিটা পরিয়ে দাও ইয়াশ। স্ত্রী শব্দটা কানে পৌঁছতেই বুকের ভেতর একটা অদ্ভুত কাঁপন অনুভব করল ইয়াশ। ছন্নছাড়া মনটা বিদ্রুপ করে বলল, এটা কি আদৌ সম্ভব? যেই মেয়েটাকে সারা জীবন দু চোখে সহ্য করতে পারতিস না, যার ভুলের জন্য নিজের ক্যারিয়ার স্বপ্ন সব শেষ হয়ে গেল, সেই পিচ্চি মেয়েটা নাকি আজ তোর স্ত্রী? মনের কথাকে খুব শক্তভাবে প্রশ্রয় দিল ইয়াশ। মুখে কিছু না বললেও ব্লেডের মতো ধারালো দৃষ্টি নিক্ষেপ করল প্রিসিলার উপর। আংটিটাকে তুলে বিরক্তি ভাব নিয়ে বলল, হাত দেখি। আড়ালে শুষ্ক ঢোক গেলে নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিল প্রিসিলা। কোমল তুলতুলে কজিটা হাতের উপর লুটিয়ে পড়তেই হুট করে থেমে গেল আত্মিক বাগবিতণ্ডা। দৃষ্টি শিথিল হয়ে এলো ইয়াশের। জীবনে প্রথমবার কোনোরূপ বিরক্তি ছাড়াই সে হাতটা ধরল প্রিসিলার। তারপর খুব দায়সারাভাবেই অনামিকা আঙুলের মাঝে ঢুকিয়ে দিল আংটিটা। আংটি পরানোর সময় চোখে চোখ পড়ে গেল দুজনার। অনাকাঙ্ক্ষিত তবু অদ্ভুত এক অনুভূতির তুফানে বুকের ভেতরটা ঢিপঢিপ করে উঠল প্রিসিলার। ভাগ্যের কি নিয়তি! কয়েক মুহূর্ত আগেও যাকে জীবনের সবচেয়ে বড় শত্রুর আসনে বসে রেখেছিল, এখন তার সঙ্গেই গোটা জীবন জুড়ে গেল। এক জীবনে ইয়াশকে স্বামী হিসেবে মেনে নিতে পারুক আর নাই পারুক, তবে এই সিদ্ধান্তের জন্য পাপাকে কখনোই ক্ষমা করতে পারবে না প্রিসিলা। মনের ভাবনা থেকে বেরিয়ে আসা মাত্রই আবারও সেই তির্যক দৃষ্টির সম্মুখীন হলো মেয়েটা। ইয়াশের নিষ্প্রভ দৃষ্টিতে অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ। ফ্লোরাকে চোখের ইশারায় পরিশ্রান্ত গলায় জানালো, আমার খুব ক্লান্ত লাগছে মাম্মা, শীত করছে ভীষণ। প্রিসিলার বরাবরই ঠান্ডার ধাঁচ আছে, তাই তো মেয়ের কথায় বিচলিত জলদি পায়ে এগিয়ে এলো ফ্লোরা। তাপমাত্রা অনুমান করার জন্য কপালে হাত দিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, সিকি, তোর তো জ্বর এসেছে, গা পুড়ে যাচ্ছে একদম। মায়ের কথার বিপরীতে আর কথা বাড়ালো না প্রিসিলা। সবার অগোচরে চুপচাপ উঠে দাঁড়িয়ে বলল, একটু শুতে ইচ্ছে করছে মাম্মা, আমি বরং উপরে যাই। মেয়ের অধৈর্য ভাবটা খুব ভালোভাবেই টের পেল ফ্লোরা। সে জানে প্রিসিলার মনের অবস্থা ঠিক নেই, পাপার প্রতি অভিমান জমেছে খুব। তাই তো চোখের ইশারায় মেয়েকে উপরে যাওয়ার অনুমতি দিল ফ্লোরা। ওদিকে তার পাপাকে দেখো, কত সহজেই না এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে। কথায় বলে যুগ বদলায়, কিন্তু মানুষের স্বভাব নয়। তুষারের ক্ষেত্রে ঠিক সেটাই উপলব্ধি করল ফ্লোরা। মনে মনে দাঁত খিচিয়ে বিড়বিড় করল, দয়ামায়াহীন নিষ্ঠুর লোক একটা। শুনশান নিস্তব্ধ চারিপাশ, কোথাও কোনো মানুষের উপস্থিতি নেই। অদূরের ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার নিরবধি সয়লাভ।
অক্টোবরের মেঘমুক্ত আকাশ জুড়ে সদ্য ফোটা শিউলির মতো ছড়িয়ে আছে অজস্র তারকারাজি। তার ঠিক নিচেই কলেজের রাস্তা ধরে ধীর গতিতে হেঁটে চলেছে একজোড়া ক্লান্ত পা। শেষ রাতের নরম হিমেল হাওয়া আলতো পরশে ছুঁয়ে দিয়ে যাচ্ছে তাদের। হাঁটতে হাঁটতেই একজন হঠাৎ করে বলে উঠল, সারা রাত একসঙ্গে ছিলাম, অথচ আপনার নামটাই জানা হলো না। আমি নোভা মার্টিন। আর আপনি? নিকো উইলসন। খাওয়া দাওয়া শেষ করে স্নোফ্লেক্স ম্যানার থেকে বেরোতে সময় গড়িয়েছিল রাত 3টে। ফ্লোরা অবশ্য আসতে দিতে চায়নি, তবে অ্যাটেন্ডেন্সের দোহাই দিয়ে নোভা নিজেই চলে এসে তাড়াহুড়ো করে একাডেমিক গেট পর্যন্ত রোহানি এগিয়ে দিয়েছে গাড়ি করে। তবে বিপত্তি বেঁধেছে ডরমিটারির সামনে এসে। রাত বেশি হওয়ায় গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ, যা দেখে নোভার একেবারে মাথায় হাত। মাসের শেষে বাজেটের নিরন্তর টানাটানি, তার উপরে এই শোচনীয় অবস্থা। এই মুহূর্তে ওর পক্ষে হোটেল বুক একদমই অসম্ভব। আত্মমর্যাদার ভারে কারোর কাছে হাত পাতারও সুযোগ নেই। তবে ভাগ্য সহায়, নিকো তখনও সঙ্গে ছিল ওর, নয়তো নির্ঘাত রাস্তায় কাটাতে হতো রাতটুকু। নিকোর বাড়িটা ক্যাম্পাস থেকে খুব কাছেই, মিনিট 15 হাঁটলেই ওদের নেইবারহুড। তাই বাড়িতে থাকার প্রস্তাবটা সেই দিয়েছিল নোভাকে। প্রথমে এক কথায় না করে দিলেও যখন শুনল নিকোর সঙ্গে ওর পরিবার থাকে, তখনই গড়িমাসি করতে করতে এক পর্যায়ে রাজি হয়ে গেল নোভা। আর এই মুহূর্তে নিকোর বাড়ির উদ্দেশ্যেই হেঁটে যাচ্ছে ওরা দুজন। আইসি। নিকোর জবাবের বিপরীতে প্রসন্ন হলো নোভা। সঙ্গে সঙ্গে প্রশ্ন করল নিকো, আপনার আর কিছু জানার নেই? ঠোঁট উন্থে এদিক ওদিক মাথা নাড়ালো নোভা। ভাবুক স্বরে বলল, না তো। একটা অপরিচিত ছেলের সঙ্গে তার বাড়িতে যাচ্ছেন, অথচ তার সম্বন্ধে আপনার কিছুই জানার নেই? আশ্চর্য। এই কথা শুনে অকস্মাৎ থমকে গেল নোভার পদক্ষেপ। শ্যামবর্ণের সুশ্রী মুখটা হুট করেই পাংশুটে হয়ে গেল তার। তৎক্ষণাৎ পাশ ফিরে নিকোর মুখোমুখি দাঁড়ালো সে। শুষ্ক একটা ঢোক গেলে সন্দিগ্ধ গলায় বলল, আপনার ইন্টেনশন কি বলুন তো? সঙ্গে সঙ্গে ভুবন কাঁপিয়ে হেসে উঠল নিকো। লোকটার হাসি দেখে বোকা বনে গেল নোভা। চোখ মুখ শক্ত করে বলল, আস্তে হাসুন, আপনি তো পুরো শহর জাগিয়ে ফেলবেন। কথা কটা বলেই হনহনিয়ে হাঁটা ধরল সে। নিকো ওর পথ অনুসরণ করে বলল, আপনি সত্যিই ভয় পেয়েছিলেন? চেহারায় কৃত্রিম গাম্ভীর্য টেনে আনল নোভা। আত্মবিশ্বাসী গলায় বলল, মোটেই না। তাহলে ওভাবে রিয়্যাক্ট করলেন কেন? ভয় পাওয়ার প্রসঙ্গটা পূর্ণভাবে এড়িয়ে গেল নোভা। নিকোকে পর্যদস্ত করার জন্য উল্টো প্রশ্ন করল, আমিও তো অচেনা একটা মেয়ে, আমাকে এভাবে বাড়িতে নিয়ে যাচ্ছেন, আমার সম্বন্ধে জানতে চান না? চাই তো, অনেক কিছু জানতে চাই, তবে এখন নয়, ধীরে ধীরে। ধীরে ধীরে কেন? কারণ আমি আপনার প্রতি আগ্রহ হারাতে চাই না। কোনো না কোনো কিছু জানার অজুহাতে বারবার শুধু আপনার কাছেই ছুটে যেতে চাই। কিঞ্চিত অপ্রতিভ স্বরে বলেই চুপচাপ হাঁটা ধরল নিকো। নোভাও আর প্রশ্ন করল না। বাকি পথ জুড়ে তাদের মধ্যে জায়গা করে নিল অমীমাংসিত এক থমথমে নৈশাদ্যে। সেদিনের সেই ঘটনার পরে সকাল হলো, সকাল গড়িয়ে রাত, অথচ সারা দিনেও বাড়ি ফিরল না ইয়াশ। তার সদ্য বিবাহিতা স্ত্রীর জ্বর কমেছে নাকি বেড়েছে, সেই খোঁজটুকুও নেওয়ার প্রয়োজন বোধ করল না সে। গোটা একটা দিন অতিবাহিত করে ইয়াশ যখন বাড়ি ফিরল, তখন মাঝরাত। বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে, গভীর ঘুমে তলিয়ে আছে প্রতিটি সদস্য। ঠিক এমন সময় নিঃশব্দে কদম ফেলে ইয়াশ নিজের ঘরে প্রবেশ করল। দরজা ঠেলে ভেতরে ঢোকা মাত্রই সব সময়ের মতো আন্তরিক গলায় অভিবাদন জানালো এক স্প্যানিশ রমণী, ওলা ইয়াং মাস্টার। আজকে তার ভুল শুধরে দিল না ইয়াশ। চুপচাপ ভেতরে ঢুকে একটা ব্যাগ নিয়ে শুরু করল গোছগাছ। জামা কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি নিজের পাসপোর্টও নিল। সবকিছু গোছানো হয়ে গেলে এগিয়ে গেল জানালা লাগানোর উদ্দেশ্যে। ঠিক তখনই খেয়াল করল আপাদম মস্তক কমফর্টারে ঢেকে ইয়াশের বিছানায় শুয়ে আছে কেউ। কাত হয়ে শোয়ার দরুন মুখটা দেখা যাচ্ছে না ঠিকই, তবে মাথা নেমে পুরো বিছানায় ছড়িয়ে থাকা দীঘল সোনালি চুলগুলো দেখে চিনতে অসুবিধা হলো না ইয়াশের। সহসা স্পষ্ট গলায় ডেকে উঠল, প্রিসি। পর্ব 10। এতক্ষণ চোখ খিচে বন্ধ করে রেখেছিল প্রিসিলা। মূলত ইয়াশ ঘরে আসার পরপরই টের পেয়েছে সে। ছেলেটা ভেতরে ঢুকতেই অস্বস্তিতে কাটা হয়ে চোখ খিচে ঘুমানোর ভান ধরে মটকা মেরে পড়েছিল এতক্ষণ। সব দোষ মাম্মার, সেই তো জোর জবরদস্তি করে এই ঘরে রেখে গেল। ফ্লোরার ভাষ্যমতে বিয়ে যেহেতু হয়েই গেছে, একসঙ্গে জীবন কাটানোর জন্য হলেও আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। এভাবে এক ঘরে থেকে আন্ডারস্ট্যান্ডিং কিভাবে হয় জানা নেই প্রিসিলার। ওর তো মনে হচ্ছে একটু বাদেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে এখানে। সে যাই হোক, ইয়াশ আবারও ডেকে উঠল তার স্বরে, আমি জানি তুই ঘুমাসনি, তাই অযথা নাটক করা বন্ধ কর। তৎক্ষণাৎ ঘুরে তাকালো প্রিসিলা। ঝেঁজে উঠে বলল, কি সমস্যা তোমার? ইয়াশ নিজের ব্যাকপ্যাকটা কাঁধে নিতে নিতে বলল, তুই তো একটা আস্ত ঢ্যাঁড়স, অভিনয়টাও ঠিকভাবে করতে পারিস না। প্রিসিলা রেগে মেগে আরও কিছু বলবে, তার আগেই ওর দৃষ্টি গিয়ে আটকালো ইয়াশের ব্যাকপ্যাকের ওপর। কৌতূহলে কপাল গোচালো সে।
না চাইতেও প্রশ্নটা বেরিয়ে এলো মুখ থেকে। আমি এই ঘরে শুয়েছি বলে চলে যাচ্ছ তুমি? বিপরীতে শ্লেষ হাসল ইয়াশ। পরপরই চেহারাটা থমথমে হয়ে গেল তার। কঠিন স্বরে জবাব দিল, তোদের বাড়ি, তোর যেখানে ইচ্ছে সেখানে থাকবি, আমার কি? তাহলে কোথায় যাচ্ছ? ইয়াশ হাত দিয়ে উড়োজাহাজের মতো একটা ইশারা করল। অতঃপর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে জিভের ডগায় ঠেলে প্রত্যুত্তর করল, দূরে কোথাও। দ্বিতীয় দফায় আর প্রশ্ন করার ফুরসত পেল না প্রিসিলা। খাটের এক কোণে কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থেকে শুধু তাকিয়ে দেখল ইয়াশের চলে যাওয়া। মিলান মানপেন্সা বিমানবন্দর, শহরের সবচেয়ে বড় এবং আন্তর্জাতিক বিমানবন্দর এটি। গভীর রাত হোক কিংবা ভোর রাত, মানুষের আনাগোনা এখানে সর্বক্ষণ। চারিদিকে আলোর তুফার, হীরের মতোই ঝলমল করছে প্রতিটি প্ল্যাটফর্ম। ইয়াশের ফ্লাইট ভোর রাতের দিকে, তাই হাতে অনেকটা সময়। তবে ঘোরাঘুরি কিংবা শপিংয়ের জন্য অযথা সময় তার কাছে নেই। এয়ারপোর্টে পৌঁছেই নিজের জন্য বরাদ্দকৃত বিজনেস ক্লাস কেবিনে গিয়ে বসল সে। কিছুক্ষণ আয়েশ করে বসে জানলা খুলে বাইরে নজর দিল। আলো ঝলমলে রাতের শহরটাকে অপার্থিব লাগছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই কোনো এক অজানা কারণে মন ভার হয়ে এলো তার। অচিরেই বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। শহরের আলোকসজ্জা ছাপিয়ে চোখের সামনে ভেসে উঠল দুটো সমুদ্র নীল চোখ। সঙ্গে সঙ্গে ঠাস করে জানলার শাটার নামিয়ে দিল সে। চোখের সামনে এই অভব্য মেয়েটার মুখটাই কেন ভেসে উঠছে বারবার? ব্যাপারটা ভাবতে গিয়ে নিমসিদ্ধ জলের মতো একটা তিক্ততা ছড়িয়ে পড়ল মুখের সর্বত্র। নিজের ওপর বেজায় বিরক্ত হলো ইয়াশ। মনটাকে ব্যস্ত রাখার প্রয়াসে ব্যাগ থেকে ল্যাপটপ আর হেডসেট বের করে নিল গেম খেলার উদ্দেশ্যে। সবকিছু সেট আপ করে গেম খেলতে আরম্ভ করেছে সবে, ঠিক তখনই আবারও চোখের সামনে ভেসে উঠল পুতুলের মতো কোমল মুখখানা। নীলাক্ষী দুটো মেলে ওর দিকেই তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। কিছুক্ষণ না তাকিয়ে অগ্রাহ্য করার চেষ্টা করল ইয়াশ। তক্ষুনি কোন দৃষ্টিতে ভেসে উঠল মেয়েটার টোল পড়া ভুবন ভোলানো হাসি। না, আর নেমা যাচ্ছে না। এত দূর এসেও রেহাই মিলছে না। শাকচুন্নিটা বড্ড জ্বালাচ্ছে এবার। কথাগুলো ভেবেই ভেতরটা চিরবিরিয়ে উঠল ইয়াশ। তৎক্ষণাৎ দাঁত খিচিয়ে বিরক্তির স্বরে জিজ্ঞেস করল, কি চাই? আমিও যাব। ইয়াশ তো মতিভ্রম ভেবে প্রশ্নটা করেছিল। হুট করেই যে এভাবে উত্তর ভেসে আসবে সেটা তো আশা করেনি। ফলস্বরূপ কপাল বেঁকে গেল তার। চোখের পাতায় কয়েকবার পলক ছেড়ে ভালোমতো খেয়াল করে বুঝতে পারল এটা মতিভ্রম নয়, স্বয়ং শাকচুন্নিটাই বসে আছে ওর পাশে। তুমি কি ভয় পেয়েছ ইয়াশ? প্রিসিলার মুখ থেকে প্রশ্নটা ছিটকে বেরোতেই বসা ছেড়ে ঠাস করে উঠে দাঁড়ালো ইয়াশ। এদিক ওদিক তাকিয়ে সন্দিগ্ধ গলায় বলে উঠল, তুই এখানে কি করছিস? কি আবার করছি, বসেই তো আছি। ইয়াশের ঠান্ডা মস্তিষ্কটা অগ্নিপিণ্ডের মতোই গরম হয়ে গেল অকস্মাৎ। প্রিসিলার হেয়ালিপনায় তৎক্ষণাৎ দাঁত খিচিয়ে বলল, ভুলেও ফাজলামো করার স্পর্ধা দেখাবি না আমার সঙ্গে, নয়তো প্লেনের জানলা থেকে সোজা মাটিতে ছুঁড়ে মারব। কে নিয়ে এসেছে তোকে? প্রিসিলার হাসি হাসি মুখটা চুপসে গেল এবার। অপমানের আশঙ্কায় ভার হয়ে গেল অন্তর। মাথাটা নিচু করে শুকনো মুখে বলল, রোহান। রোহান? ভ্রু কুঞ্চিত হয়ে গেল ইয়াশের। চোয়াল শক্ত করে বলল, কোথায় রোহান? এক্ষুনি ডাক তাকে। প্রিসিলার কানে এয়ারবাডস ছিল। সহসা রোহানের প্রসঙ্গ উঠতেই কোথা থেকে যেন ছুটে এলো সে। সুটেড বুটেড সুঠাম দেহি এক পুরুষ। বয়সটা 30 পেরিয়ে 40 ছুঁই ছুঁই হলেও দেখতে সদ্য 30-এর ঘরে পা রাখা এক তাগড়া যুবক। কেবিনের দরজা খুলেই প্রথমে মাথা নইয়ে কুর্নিশ জানালো ইয়াশকে। তারপর খুব সাবলীলভাবেই বলল, আপনার বাংলাদেশ ট্যুরের কথা স্যার জানতেন। রূপাঞ্জলেরও অনেক বছরের ইচ্ছে ছিল বিডিতে যাওয়ার। সেই ইচ্ছে পূরণের জন্য মূলত আমরা এখানে। আমার সঙ্গে কোথাও যাবে না তোমরা, এক্ষুনি পাপাকে ফোন দাও। এই আপদটাকে নিয়ে আমি পুরো বাংলাদেশ ঘুরব? অসম্ভব। সদর্পে গর্জে উঠল ইয়াশ। তার পরপরই রোহান ঘড়িটা চেক করে বলল, সরি স্যার, এটা এখন পসিবল নয়। অলরেডি ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে। আই ডোন্ট ফাকিং কেয়ার। এত দরদ দেখিয়ে যখন নিয়েই এসেছ তাহলে সঙ্গেই বসাতে পারতে। আমার পাশে কেন দিয়েছ? ইয়াশের রগচটা দাম্ভিক স্বভাবের সঙ্গে অভ্যস্ত রোহান, তাই খুব কৌশলের সাথেই জবাবটা দিল, আই এম এক্সট্রিমলি সরি স্যার, এটা সম্ভব নয়। কারণ রূপাঞ্জল আপনার ওয়াইফ, আমার নয়। ওয়াইফ শব্দটা শোনা মাত্রই ইয়াশের মনে পড়ে গেল দুদিন আগের বিয়ে নামক অঘটনের কথা।
সঙ্গে সঙ্গে দুহাতে নিজের চুল নিজেই খামচে ধরে ঠাস করে সিটে বসে পড়ল ইয়াশ। বিরক্ত ভাব নিয়ে প্রিসিলার দিকে তাকাতেই দেখল ওর লাল টুকটুকে ঠোঁট দুটোর প্রায় অধিকাংশ জায়গায় কেটে ছিঁড়ে জখম হয়ে আছে। ওর এই ঠোঁটের এই বেহাল দশার পেছনের কারণ ভাবতে গিয়েই অস্বাভাবিক একটা তড়িৎ খেলে গেল ইয়াশের শরীরে। হুট করেই অস্বস্তি জেঁকে বসল বুকের ভেতর। তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে নিল সে। প্রিসিলা কিছু বলার জন্য মুখ খুলতে ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, একটা কথাও বলবি না। আসলে বলছি যে কোনো কথা নয়, বলছি যে ডোন্ট টক উইথ মি। কতবার বলবো আর? তিরিক্ষি আওয়াজে কথাটা বলেই চট করে ঘুরে তাকালো ইয়াশ। সঙ্গে সঙ্গে তার ঠোঁট গিয়ে ঠেকল প্রিসিলার রেশমের মতো চুলের ভাঁজে। মেয়েটা এভাবে কুকড়ে আছে কেন? প্রশ্ন জাগল মনে। তবে মস্তিষ্ক সায় দিতে পারলে না তার কৌতূহলে। উল্টে একটা স্নিগ্ধ মাদকীয় সুঘ্রাণ মুহূর্তেই গ্রাস করে নিল তাকে। নমনীয় হয়ে এলো দৃষ্টি। ঠিক তখনই মিনমিনিয়ে আওয়াজ করে উঠল প্রিসিলা, আমি পি করব। বাংলাদেশ সময় সন্ধে 7টা। দীর্ঘ 14 ঘন্টা প্লেন জার্নির পরে অবশেষে জাদুর শহরে এসে পৌঁছল ওরা। সেখান থেকে আবারও 40 মিনিটের আকাশপথ পাড়ি দিয়ে পৌঁছল চিটাগং শহরে। চেকআউট শেষে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরোতেই হঠাৎ থমকে গেল প্রিসিলার পদযুগাল। এদিক ওদিক এলোমেলো দৃষ্টিপাত করে অকস্মাৎ দাঁড়িয়ে পড়ল সে। ভবঘুরে ইয়াশ তখনও নিজের মতো হাঁটছে। প্রিসিলা দাঁড়িয়ে পড়ায় সাথে সাথে স্তব্ধ হয়ে গেল রোহানও। ঘাড় ফিরে প্রশ্ন চোখে তাকাতেই প্রিসিলা বলল, আজ থেকে আগামী 1 সপ্তাহ তোমার ছুটি রোহান। কথাটা ঠিকঠাক বোধগম্য না হওয়ায় ভ্রু বাঁকাল রোহান। আবারও শক্ত মুখে জবাব দিল প্রিসিলা, রূপাঞ্জেল নয়, প্রিসিলা জাবাদ বলছি, অ্যান্ড দ্যাটস অ্যান অর্ডার। ইয়েস ম্যাম। সঙ্গে সঙ্গে নতমুখী হয়ে প্রত্যুত্তর করল রোহান। বিপরীতে ঠোঁট টিপে মিটিমিটি হাসল প্রিসিলা। সেই সাথে হাসল রোহানও। এটা যে তাকে দায়িত্বর ভার থেকে খানিক ফুরসত দেওয়ার এক অভিনব কৌশল তার বুঝতে বাকি রইল না রোহানের। তাই তো ইয়র ম্যাজেস্টির কথায় সায় জানিয়ে চুপচাপ ব্যাগ রেখে ভিড়ের মাঝে হারিয়ে গেল রোহান। যাওয়ার সময় বারবার সতর্ক করে বলে গেল যে কোনো প্রয়োজনে যেন তাকে অবশ্যই কল করা হয়। রোহান চলে গেলে ইয়াশকে অনুসরণ করে হাঁটতে লাগল প্রিসিলা। হাঁটতে হাঁটতে এদিক ওদিক চেয়ে দেখতে লাগল সব। চারিদিকে মানুষের গিজগিজ, হই হট্টগোল আর মাথা ধরানো হর্ন। আপাতত এর বাইরে আর কিছুই উপলব্ধি করতে পারল না প্রিসিলা। এমন পরিবেশে মোটেই অভ্যস্ত নয় প্রিসিলা। পা দিয়ে কখনো শক্ত মাটি অবধি মারানি সে। সেখানে মানুষের ভিড় ঠেলে সামনে এগোতে দম বন্ধ হয়ে এলো তার। প্রচণ্ড ঠেলাঠেলিতে শুকনো পাটকাঠির মতো শরীরটা কখনো সামনে এগোয় তো কখনো পেছনে। ইয়াশের সঙ্গে দূরত্ব অনেক। ছেলেটা একবারও ফিরে তাকায়নি। আপাত দৃষ্টিতে প্রিসিলা তাকে হেঁটে চলে যেতে দেখলেও কোন দৃষ্টি দিয়ে ঠিকই নজর রেখেছে সে। প্রিসিলা পিছুয়ে গেলে কোনো না কোনো অজুহাতে ঠিকই দাঁড়িয়ে পড়েছে ইয়াশ। এক পর্যায়ে মহাসড়ক ছাড়িয়ে অনেকটা সামনে এগিয়ে গেল ওরা। তখন রাত বেড়েছে, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে রাতের বুকে জড়ো হওয়া নিক্কশ কালো অন্ধকার। পূব আকাশ থেকে ভেসে আসছে আধো আধো মেঘের গর্জন। মানুষজন সব গন্তব্যের উদ্দেশ্যে ছুটেছে। ঝড় বৃষ্টির আগেই বাড়ি পৌঁছানো আবশ্যক। বাড়ি ফেরার তাড়া নেই শুধু ইয়াশ আর প্রিসিলার। তারা দুজন রাস্তার ফুটপাত ধরে গন্তব্যহীন হাঁটছে। শহরের অলিগলিতে নিরুদ্দেশ হেঁটে হেঁটে ক্লান্ত প্রিসিলা। পা দুটো ভেঙে আসছে তার। তাই তো জলদি হেঁটে সামনে এগিয়ে গিয়ে প্রশ্ন করল ইয়াশকে, এভাবে আর কতক্ষণ হাঁটব? রাত বেড়েছে তো। হাঁটতে না চাইলে বসে থাক। পর্ব 11। ইয়াশের দায়সারা প্রত্যুত্তর। ওর কথা শুনে বিপন্ন দেখালো প্রিসিলাকে। অচেনা অজানা দেশ, চারিপাশে আপন বলে কেউ নেই। ব্যাপারটা ভাবতেই কেমন ফাঁকা হয়ে গেল মস্তিষ্ক। ভেতর থেকে উগরে কান্না চলে এলো। নিজেকে জুৎসই সামলে নিয়ে আবারও ইয়াশকে গিয়ে বলল, মস্করা করছি না ইয়াশ, আমি সত্যি আর হাঁটতে পারছি না। তো আমি কি করব? একটা হোটেল বুক করো, আই ওয়ান্ট সাম রেস্ট। এতক্ষণে হাঁটার গতি থমকে গেল ইয়াশের। তপ্ত শ্বাস ছেড়ে প্রিসিলার দিকে পূর্ণ দৃষ্টিপাত করল সে। ল্যাম্পপোস্টের হলদে আলোয় ওর মুখটাকে মোমের মতো কোমল দেখাচ্ছে। প্রকৃতির বৈরী হাওয়ায় লম্বা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। চোখের কোলে ক্লান্তি জমেছে। বাংলাদেশের মাটিতে পা রাখতে না রাখতেই ইটালিয়ান মেম সাহেবের যে বেহাল দশা তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। প্রিসিলার মরিমরি অবস্থাতেও ইয়াশের মাঝে ভাবাবেগ হলো না খুব একটা। সেই দুর্দম গতিতে হাঁটা ধরল আবারও। যেতে যেতে প্রিসিলাকে উদ্দেশ্য করে বলল, তুই চাইলে থাকতেই পারিস, আমি কোনো হোটেল ফোটেলে থাকবো না। তাহলে কোথায় থাকবে? মাহিন আঙ্কেলের বাড়িতে। মাহিন আঙ্কেলটা আবার কে? তুমি কি এদেশে এসেছো আগেও? বিপরীতে ইয়াশ কিছু বলার আগেই কোনো এক অভূতপূর্ব দৃশ্যের মুখোমুখি হয়ে অকস্মাৎ থমকে গেল তার পা।
ইয়াশের সঙ্গে সঙ্গে প্রিসিলাও দাঁড়িয়ে পড়ল এবার। দুজনেই একযোগে সামনে তাকিয়ে আশ্চর্য চোখে দেখল মেঘে ঢাকা মুখ ভার করা আকাশের নিচে দাঁড়িয়ে এলোমেলো ঝোড়ো হাওয়ার মাঝেই সিআরবি চত্বরের বটগাছটার নিচে দাঁড়িয়ে গিটারের দায়ে টুংটাং আওয়াজ তুলে গলা ছেড়ে গান ধরেছে একটা মেয়ে। শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গান, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল কাফিলা, এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। গলা ছেড়ে মনের আনন্দে গাইতে থাকা মেয়েটার পরনে ব্লু জিন্স আর সাদা কুর্তি, পিঠ ছাড়িয়ে নেমে আসা কালো চুলগুলো হাওয়ায় উড়ছে, উড়ছে তার গলায় ঝোলানো ওড়নাটাও। গান শুরু করার কয়েক মুহূর্ত বাদেই আশেপাশের পথচারীরা এসে জড়ো হলো তার চারপাশে। মুহূর্তেই নিরিবিলি পরিবেশটা উৎসব মুখর হয়ে উঠল। গানের তালে একযোগে পা দোলাতে শুরু করলো সবাই। কেউ কেউ পাশ দিয়ে ভিডিও করছে, কয়েকজন শিল্পী গোছের লোক চায়ের কাপ বেঞ্চিতে রেখে গলা মেলালো মেয়েটার সঙ্গে। এবার যেন সবকিছুর ঊর্ধ্বে গেল মুহূর্তটা। সুর আর তালের মাঝে এমনভাবেই ডুবল তারা যে চায়ের খবর আর নেওয়া হলো না, ঠান্ডা হয়ে পড়ে রইল সেখানেই। গানের সুর আর গিটারের টুংটাং আওয়াজ শুনে একটা অকারণ মুগ্ধতা ছড়িয়ে পড়ল ইয়াশের চোখের তারায়। স্পোর্টস বাদে যদি তার কোনো কিছুতে আগ্রহ থেকে থাকে তবে সেটা শুধুই গিটার। যদিও সচরাচর গিটার বাজায় না সে, মানুষের সামনে তো একদমই না, ফ্রিতে কাউকে বিনোদন দেওয়া তার ধাঁচে নেই। তবে একান্ত ব্যক্তি সময় কিংবা কোনো মন খারাপের দিনে গিটারে তার একমাত্র সঙ্গী। ইয়াশের চোখ মুখে যে উপচে পড়া মুগ্ধতা, তার দৃষ্টি আড়ালো না প্রিসিলার। এতটা মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে কাউকে নির্নিমেষ দেখে যেতে আগে কখনো দেখেনি ইয়াশকে। মূলত ওর গম্ভীর আর কপাল গোচানো চেহারাতেই অভ্যস্ত মেয়েটা, তাই আজ অপরিচিত লাগছে ভীষণ। একটু অবাকও হয়েছে। জোড়া ভ্রুয়ের মাঝখানে সদর্পে দাঁড়িয়ে থাকা তীক্ষ্ণ নাসারন্ধ্রখানা একটু বেশিই নজরকাড়া, তবে সবচেয়ে সুন্দর ঠোঁটের নিচের ওই ছোট্ট কালো তিল। তার চেয়েও যদি কিছু সুন্দর হয়ে থাকে তাহলে সেটা ইয়াশের কণ্ঠস্বর। মাদকীয় একটা ব্যাপার আছে, শুনলেই কেমন নেশা ধরে যায়। কিন্তু আগে তো বিরক্ত লাগতো। মুগ্ধ নয়নে ইয়াশকে অবলোকন করতে গিয়েই অকস্মাৎ প্রশ্নটা জেকে বসল প্রিসিলার মনে। সহসা মুখ ভেঙিয়ে দৃষ্টি ঘোরালো সে। তক্ষুনি ভিড়ের মধ্যে থেকে কেউ একজন এসে প্রিসিলার ব্যাগ নিয়ে দিল ভো দৌড়। আরে আমার ব্যাগ, ইয়াশ আমার ব্যাগ! সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে দৌড়াতে উদ্যত হয় প্রিসিলা, কিন্তু ওর হাত ধরে আটকালো ইয়াশ। শান্ত গলায় বলল, যাস না। যাব না মানে? আমার ব্যাগ নিয়ে গেল তো। প্রিসিলার কণ্ঠে উদ্বেগ। ইয়াশ ততোধিক শান্ত গলায় বলল, বৃষ্টি নামবে এক্ষুনি, চল ফিরে যাই। ফিরে যাব মানে? আমার ফেভারিট ব্যাগ ছিল ওটা, তুমি কি কিছুই করবে না? না, মারামারি করতে ইচ্ছে করছে না এখন। ইয়াশের দায়সারা কথা শুনে আশাহত হয়ে পড়ল প্রিসিলা। মনে মনে ছেলেটার উপর ভীষণ রাগ হলো, কষ্টও পেল খুব। ইয়াশের তাতে যায় আসে না। সে নির্লিপ্ত গলায় বলল, আঙ্কেলকে কল করে জানিয়ে দিয়েছি, একটু পরেই গাড়ি চলে আসবে, ওয়েট কর। বিপরীতে বারুদের মতো জ্বলে উঠল প্রিসিলা। ইয়াশের দিকে বিরক্ত চোখে তাকিয়ে শক্ত গলায় বলল, ইউ আর আ কাওয়ার্ড। ইয়াশ যেন শুনেও শুনেনি কথাটা, সেভাবেই এড়িয়ে গেল প্রিসিকে। একটু বাদেই গাড়ি চলে আসলো। ড্রাইভার লোকটা ইয়াশের হাতে চাবি দিয়ে আস্তে করে নেমে গেল। ইয়াশ ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে প্রিসিলার উদ্দেশ্যে বলল, তুই এখানে বসে বসে ব্যাগের জন্য শোক পালন কর, আমি যাচ্ছি। ঠিক আছে যাও। ঘুরে দাঁড়িয়ে সত্যি সত্যি এবার কেঁদে ফেলল মেয়েটা। বুকের ভেতর পাথরের মতো একটা চাপা ব্যথা। মনে মনে ভাবল, কিসের এত অহংকার এই ছেলের, কথায় কথায় অপমান করে। কাগজে কলমেও তো আমি ওর বিয়ে করা বউ, আমার জন্য কি এইটুকুনি কষ্ট করা যেত না? সুযোগ পেলে কঠিন শিক্ষা দিব আমি তোকে, দেখে নিস বজ্জাত। মনের মাঝে অভিমানের পসরা, চোখের কোলে তপ্ত নোনা জল, অথচ বোঝার মতো কেউ নেই। পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত এটা, আর সহ্য করা যাচ্ছে না। রাগে দুঃখে মুষড়ে গেল প্রিসিলা। একটু বাদে আবারও ভেসে এলো ইয়াশের পুরুষালী কণ্ঠস্বর। কান্না শেষ হলে বলিস, আমি ওয়েট করছি। এবারে ঘুরে তাকালো প্রিসিলা, নাক টেনে কেছে উঠে বলল, তুমি না চলে যাচ্ছিলে? রেচে গেলে যদি হারিয়ে যাস, পরে তো আমাকেই খুঁজে মরতে হবে। তোকে খোঁজার মতো অহেতুক টাইম আমার নেই। গোটা আমিটাই তো তোমার কাছে অহেতুক। ঠিকই বলেছিস। গাড়িতে ওঠার আগ পর্যন্ত খারুশ ডাঁটিয়ার লোকটা যে কিছুতেই স্বস্তি দেবেন না তা আর বুঝতে বাকি রইল না প্রিসিলার। তাই কান্নাকাটি বাদ দিয়ে জলদি গাড়িতে উঠে বসল। চোখের পানি মোচ। ইয়াশের অকস্মাৎ বাক্যে হতচকিত হলো প্রিসিলা। পাশ ফিরে শুধল, কেন? ড্রাইভিংয়ে ফোকাস করতে পারছি না, তোকে দেখে ভয় করছে। ইয়াশের কথা শুনে তাজ্জব বনে গেল প্রিসিলা। আশ্চর্য গলায় বলল, ভয় পাওয়ার কি আছে? আমি কি ভূত? না, তুই পেতনি। আচ্ছা, তুমি আমাকে এত অপছন্দ কেন করো? প্রিসিলার প্রশ্নটা অপ্রত্যাশিত ছিল, তবুও মুখ খুলল ইয়াশ। নিরুত্তাপ স্বরে জবাব দিল, নো রিজন, তোকে আমার অকারণেই সহ্য হয় না। ইয়াশ কথাগুলো অকপটেই বলে দিলেও তার বলা প্রতিটি বাক্য যেন তীরের ফলার মতোই বুকে গিয়ে বিঁধল প্রিসিলার। মেয়েটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করল, নিষ্ঠুর, পাষাণ লোক একটা।
বলতে বলতেই লুকিং মিরারে তাকিয়ে ধীরে ধীরে চোখ মুছতে লাগলো মেয়েটা। ইয়াসের অবচেতন দৃষ্টিও সেই একই গ্লাসে গিয়ে থমকালো। সঙ্গে সঙ্গে হৃদয়টা ছলকে উঠল প্রিসিলার। অপ্রস্তুত হয়ে দৃষ্টি নামাতেই যাবে তক্ষুনি ইয়াস বলে উঠল, আফসোস, এই পাষাণ লোকটা তোর বর আর তুই তার ভোলা ভালা ইনোসেন্ট বউ। ড্রাইভ করতে করতে অনমনেই বাক্যটুকু মুখ ফসকে বেরিয়ে এলো ইয়াসের। তারপর যখন সংবিত ফিরে পেল তখন হুট করেই কথাটা মস্তিষ্কে গিয়ে আটক হলো। মনের মাঝে ভাবার্থ উদয় হলো। সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নিল ইয়াস। ভেতর ভেতর অস্বস্তিতে গুম হয়ে রইল কিছুক্ষণ। বাকিটা রাস্তার কথা হলো না দুজনার। কেউ কিছু না বললেও বুকের মাঝে বড়সড় একটা চির ধরল তখনই। নিজেদের অজান্তেই নতুন সম্পর্কটাকে একটু একটু করে স্বীকৃতি দিতে শুরু করেছে অন্তর। এ যেন হিংসা আর দ্বন্দ্বের আড়ালে পরাজয়ের প্রথম ধাপ। সামনে রেস্টুরেন্ট আছে, তুই গিয়ে বস, আমি একটু আসছি। গাড়ি চালিয়ে কয়েক ক্রোশ যেতে না যেতেই অকস্মাৎ একটা নির্জন রাস্তায় ব্রেক কষে প্রিসিলাকে উদ্দেশ্য করে কথাটা বলল ইয়াস। একে তো গুমোট আবহাওয়া, চারিদিকে হাওয়ার তুফান, তার উপর অচেনা দেশ। এমন পরিস্থিতিতে ইয়াসের কথাটা শুনে একটু বেশি অবাক হলো প্রিসিলা। মনে মনে ভরকালো, কোনোভাবে কি তাকে ফেলে চলে যাওয়ার চেষ্টা করছে ইয়াস? পরক্ষণেই ফুঁসে উঠল আত্মবিশ্বাসী মন। ফেলে গেলে যাক, সে কি ছোট নাকি? তুষার জাওয়াদের মেয়ের কি এতটা পরনির্ভরশীলতা মানায়? মোটেই না। মনের ভাবনা মনেই থেকে গেল। মুখ ফুটে বলল, রেস্টুরেন্টে কেন যাব? রেস্টুরেন্টে মানুষ কেন যায়? খেতে অবশ্যই, কিন্তু আমাকে একা কেন যেতে বলছো? প্রিসিলার কণ্ঠটা মলিন শোনালো। ইয়াস মাথায় একটা ক্যাপ ছড়িয়ে সিট বেল্ট খুলতে খুলতে বলল, আমি একটু আসছি। যদি আর না ফেরো? মেয়েটার চোখের মুখে চাপা উদ্বেগ, যা দেখে হাত দুটো থমকে গেল ইয়াসের। ঘাড় ঘুরিয়ে পূর্ণ দৃষ্টিপাত করল সে। তার তীক্ষ্ণ চাহিনিতে আড়ষ্ট হয়ে গুটিসুটি মেরে বসল প্রিসিলা। ভেবেছে মারবে হয়তো, কিন্তু তা না করে নিশ্চুপে কিছুক্ষণ সেভাবেই চেয়ে রইল ইয়াস। কি দেখছো? প্রিসিলার অনাকাঙ্ক্ষিত প্রশ্নে যেন সংবিত ফিরে পেল ইয়াস। তবুও চোখ সরালো না। তীক্ষ্ণ দৃষ্টি অবিচল রেখে জিভ দিয়ে গাল ঠেলে বলল, বিশ্বাস নেই আমার উপর? থাকার মতো কিছু করেছো কি? জরাজীর্ণ গলায় জবাব দিল প্রিসিলা। বিপরীতে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল ইয়াস। আঙ্গুলের সাহায্যে কিছুক্ষণ স্টিয়ারিং এর উপর তবলা বাজিয়ে অনমনেই বলে উঠল, তা ঠিকই বলেছিস, কপটতা আমার রক্তে মিশে আছে। মুড সুইং হলে তোকে গুমটুমও করে ফেলতে পারি। পর্ব 12। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল প্রিসিলা। পায়ের সাহায্যে সশব্দের ডোরটাকে লাগিয়ে জানালা দিয়ে উকি দিল সে। তারই আচরণে কপাল গোছানো ইয়াস তক্ষুনি অপ্রীতিকর এক কাণ্ড ঘটালো মেয়েটা। নিজের মধ্যমা আঙুলটা মুখের সামনে তুলে ধরে সপ্রতিভ গলায় উঠে বলল, যে রক্ত নিয়ে তুমি এত বড়াই করছো তা কিন্তু আমারও শরীরে বইছে। সো বি কেয়ারফুল, আমাকে দুর্বল ভাবা বন্ধ করো। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই হনহনিয়ে হেঁটে রেস্টুরেন্টে ঢুকে গেল প্রিসিলা। ইয়াস আর আটকালো না তাকে। চুপচাপ গাড়ি থেকে নেমে গাড়ির ব্যাক ডালা থেকে একটা নানচাক্স হাতে তুলে নিল। তারপর সোজা হাঁটা উল্টো দিকে। ওদিকে রেস্টুরেন্টে ঢুকতে না ঢুকতেই বেঁধেছে আরেক বিপত্তি। ঝামেলা যেন পিছুই ছাড়ছে না প্রিসিলার। ভেতরে ঢুকিয়ে ও যে টেবিলটাতে গিয়ে বসেছে তার ঠিক বিপরীত পাশে টেবিলেই কিছু বখাটে গোছের ছেলে বসেছিল। তাদের আচার আচরণ আর মুখভঙ্গিমা কোনোটিই শিক্ষিতদের মতো নয়। প্রিসিলা বসেছে থেকেই সমানে তাকে এটা সেটা বলে টিজ করে যাচ্ছে ছেলেগুলো। প্রিসিলা যথাসাধ্য ইগনোর করার চেষ্টা করছে। কফির গ্লাসে ঠোঁট ডুবিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে সে। তারপরেও একের পর এক উস্কানোমূলক মন্তব্য করেই যাচ্ছে ছেলেগুলো। ওদের কথা শুনে রীতিমতো টকবক করে ফুটছে মস্তিষ্ক। ঠিক তখনই একটা ছেলে আবারও ঠোঁট নাড়িয়ে ডেকে উঠল প্রিসিকে। এই যে পিঙ্ক কালার, বাড়ি কোথায়? দেখেতে মোটেই লোকাল মনে হচ্ছে না। তার কথার জের ধরে আরেকজন পাশ থেকে উঠে বলল, শশ, লোকাল কিভাবে হবে? এ তো রাশিয়ান, দেখছিস না কেমন টসটসা? পরপর দুটো ছেলে ইশারায় ডেকে উঠে বলল, এই যে সুন্দরী, একটু তাকাও। বাস্তবে রাশিয়ান মাল দেখিনি তো কখনো, সারা জীবন তো ফোনে দেখি। আজকে তোমাকে দেখে বাস্তবে দেখার শখটা মেটাই, কি বলো? কথা শেষ হতেই একযোগে অট্টহাসিতে ফেটে পড়ল সব। প্রিসিলা যে বাংলা বোঝে না সেরকমটা একদমই নয়। ছেলেগুলো তখন থেকে তার চেহারা, পোশাক আশাক বাহ্যিক গড়ন দিয়ে টিটকারি করছে। এতক্ষণ ধরে মুখ বুজে থাকলেও এবার সহ্যের সীমা সত্যি পার করে ফেলেছে ওরা। তাই তো রেগেমেগে উঠে গিয়ে হুট করেই একটার মাথায় গরম কফি ঢেলে দিল প্রিসিলা। রক্ত চোখে তাকিয়ে বলল, কি সমস্যা? এতক্ষণ ধরে ছেলেগুলো ভেবেছিল প্রিসিলা বোধহয় বাংলা জানে না, তাই তো তখন থেকে মুখে যা আসছিল তাই বলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ মেয়েটার এমন তেজালো রূপে ভরকে গেল সব। প্রত্যেকেই চোখাচোখি করে উঠে দাঁড়ালো। এতজন একসঙ্গে উঠেছে বলে ভেতর ভেতর শঙ্কিত হলো প্রিসিলা। তাই পিছিয়ে গেল দুকদম। এদিক ওদিক এলোমেলোভাবে দৃষ্টিপাত করে দেখল বাকি টেবিলগুলো সম্পূর্ণ ফাঁকা, অর্থাৎ আশেপাশে কেউ নেই।
সহসা দৃষ্টি নিভে এলো তার। মুখ ফুটে নিরীহ গলায় কিছু বলবে, ঠিক সে সময় দেবদূতের মতোই আবির্ভাব হলো একজনের। সে শুধু এসেই ক্ষান্ত হলো না, কমার্শিয়াল সিনেমার হিরোদের মতোই ডিরেক্ট অ্যাকশনে চলে গেল। সবগুলোকে এক হাতে মেরে আলু থালু বানিয়ে একেবারে রেস্টুরেন্ট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আবর্জনা সাফ হয়ে গেলে লোকটা প্রিসিলার দিকে এগিয়ে এসে হাত ঝাড়তে ঝাড়তে বলল, আই এম এক্সট্রিমলি সরি। আপনি কেন সরি বলছেন? এই রেস্টুরেন্টটা আসলে আমিই রান করি। সদ্য 25-এর ঘরে পা রাখা এমন সুদর্শন দেখতে ছেলের নাকি রেস্টুরেন্টের বিজনেস আছে, ভাবা যায়? ওর যা চেহারা আর বডি ফিটনেস, তাতে তো এক্ষুনি রেড কার্পেটে গিয়ে র্যাম্প শো করা উচিত। মনে মনে প্রিসিলা একটু অবাকই হলো, তবে মাথা ঝাঁকিয়ে মুখে বলল, আচ্ছা তাই বলুন, আপনি তো বাঙালি তো নিশ্চয়ই। লোকটার কথার বিপরীতে তড়াক করে চাইল প্রিসিলা। সঙ্গে সঙ্গে দমে গেল ছেলেটা। কিছুক্ষণ নীরব থেকে অপ্রতিভ স্বরে বলল, সরি, আপনি বোধহয় আনকমফোর্টেবল ফিল করছেন। না না, ইটস ওকে। আমার পরিচয় দেওয়াটা আসলে একটু টাফ, বেশ লম্বা কাহিনী। তবে আমি বাঙালি নই, রাশিয়ার বংশোদ্ভূত ইতিয়ান নাগরিক। আইসি। বিজ্ঞদের মতো মাথা নাড়ালো ছেলেটা। সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা প্রশ্ন করে বসল প্রিসিলা, আচ্ছা আপনি কি বক্সিং চ্যাম্পিয়ন? না তো, কেন বলুন তো? না মানে ভালো ফাইট পারেন তো তাই। বিগলিত হাসল ছেলেটা, জবাবে বলল, থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট। আরও একজনকে সাইজ করতে হবে, সেই ছেলেটা এদের থেকেও বাজে। আপনাকে বিরক্ত করে? খুব। তাহলে একটু সাইজ করতেই হয়। বাইরেই দাঁড়িয়ে আছে, যাবেন নাকি? চলুন। তার কথায় আশ্বস্ত হয়ে প্রিসিলা হেঁটেই যাচ্ছিল, তখনই বাদ সাধল ছেলেটা। পিছু ডেকে বলল, আরে আপনি তো খাবারটাই খেলেন না। বিপরীতে প্রিসিলা তারা দেখিয়ে বলল, খাবার অন্য একদিন খাবো, এখন চলুন। সত্যি বলছেন? আবার আসবেন? হ্যাঁ আসব। আপনার জন্য একটা ট্রিট তোলা রইল। খুব জোর দিয়ে কথাটা বলল। বলতে বলতেই হঠাৎ শরতের মেঘমুক্ত আকাশের মতো ঝলমল করে উঠল যুবকের মুখ। আনমনেই হেসে উঠল সে। প্রিসিলার সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটে যেতে যেতে আবারও প্রশ্ন করল, বাই দ্য ওয়ে, এভাবে আপনি আজ্ঞে করে তো ডাকতে পারছি না, আপনার নামটা? আমি প্রিসিলা। আর আপনি? ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল প্রিসিলা। তৎক্ষণাৎ প্রসন্ন হেসে উত্তর দিল ছেলেটা, আমি নিভান, নিভান জাওয়াদ। অভিমানী আকাশ বুক ভেঙে কান্না শুরু করেছে তখন। বাইরে টিপটাপ বর্ষণ, যদিও গা ভেজানো ঝমঝমে বৃষ্টি নয়, বাতাসের সঙ্গে মিলেমিশে খুব আলতোভাবে ছুঁয়ে দিয়ে যাচ্ছে শরীর। মাতাল হাওয়ার হিমহিম পরশে কাঁপন তুলেছে প্রিসিলার নাজুক কায়া। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গুটিসুটি মেরে কয়েক কদম এগিয়ে যেতে সামনে পড়ল ইয়াশ। ওকে দেখা মাত্র আচানক থমকে গেল প্রিসিলার পা। প্রিসিলার সঙ্গে সঙ্গে এবার দাঁড়িয়ে পড়ল নিবানো। খুব সূক্ষ্ম দৃষ্টিতে এদিক ওদিক পরখ করে হাতার আস্তিন গোটাতে গোটাতে ভাব নিয়ে ভাবল, বলো কাকে সাইজ করতে হবে? কোথায় সেই হতচ্ছাড়া? প্রিসিলা কোনো জবাব দিল না, চুপচাপ হাতের ইশারায় দেখিয়ে দিল ইয়াশকে। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো ইয়াশ। গাড়ির সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে নির্বিঘ্নে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে সে। আগে কখনো ইয়াশকে এভাবে সরাসরি স্মোকিং করতে দেখেনি প্রিসিলা, তাই তো আজ প্রথমবার দেখে একটু আশ্চর্যই হলো সে। আঙুলের ফাঁকে আটকে থাকা ওই জ্বলন্ত শলাকা আর ঠোঁট দুটো গোলাকার করে আকাশের দিকে বারংবার নিঃসৃত করা ধোঁয়ার কুণ্ডলিতে ইয়াশকে অদ্ভুত সুদর্শন লাগছে সে, যেমনটা আগে কখনো লাগেনি প্রিসিলার। সারা জীবন বিরক্তির নজরে দেখে আসা 6 ফিট 3 ইঞ্চির লম্বা তালগাছটাকে আজ হুট করেই নিজের চোখে সুদর্শন লাগার ব্যাপারটা ঠিক হজম হলো না প্রিসিলার, তাও আবার সিগারেট ফোকার সময়। সহসা শুল্ক ঢোক গিলল ও। তারপর পাশে দাঁড়িয়ে থাকা নিবানকে উদ্দেশ্য করে খুব করুণ গলায় বলল, বাদ দিন, আপনি বোধহয় পারবেন না এই তালগাছের সঙ্গে। কেন পারবো না কেন? তুমি কি আমায় আন্ডার এস্টিমেট করছো? নিবানের কণ্ঠস্বর কিছুটা তির্যক শোনালো। প্রিসিলা আবারও নিরেট গলায় বলল, না তা ঠিক নয়, কিন্তু ওর মাসল দেখেছেন? আর চোখ দুটো দেখে মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে। বলেই নিবানকে আর কথা বলার সুযোগ না দিয়ে পায়ে পায়ে সামনে এগিয়ে গেল প্রিসিলা। ওকে দেখে সিগারেট ফেলে দিল ইয়াশ। বাম হাতে থাকা ব্যাগটাকে চোখের সামনে তুলে ধরে চোখ দিয়ে ইশারা করতেই ছুটে এলো প্রিসিলা। কাছে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল ব্যাগটার উপর, 2 হাতে আঁকড়ে ধরে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে অবিশ্বাস্য দৃষ্টিপাত করল ইয়াশের দিকে। তার অপরূপ নীলাভ চোখের কোণে চিকচিক করছে খুশির জোয়ার। এটুকুতে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে মেয়েটা, তেমনভাবেই পুলকিত স্বরে বলল, এটা কোথায় পেলে তুমি? নীল বরাবরই অসহ্য লাগে ইয়াশের। বুকের অদ্ভুত একটা ব্যথার দৃষ্টি হয়। সহসা চোখে চোখ পড়তেই দৃষ্টি সরিয়ে নিল ইয়াশ। আরেকদিকে দায়সারা গলায় বলল, চোর এসে আমার হাতে দিয়ে গেল। কেন দেবে না তো কি করবে? অবুঝের মতো ঠোঁট উল্টল প্রিসিলা। সঙ্গে সঙ্গে সরল কপাল বেঁকে গেল ইয়াশের। বিরক্ত হয়ে জবাব দিল, দেবে না তো কি করবে? নেওয়ার মতো কিছু আছেই বাগে? খালি ব্যাগ নিয়ে ঘুরিস কেন?
এটাই তো ফ্যাশন, এসব বোঝার মতো সেন্স আছে নাকি তোমার? দরকার নেই, এইসব অহেতুক সেন্স মাথায় নিয়ে ঘুরলে পরে আমার ব্রেন জ্যাম হয়ে যাবে। বউ কি কিভাবে সামলাও সেটাই দেখব আমি। আমার বউ নিয়ে তো টেনশন করতে হবে না। কথার এই পর্যায়ে হঠাৎ করে চুপ হয়ে গেল দুজনাই। অস্বস্তি এড়াতে দুজনেই ঘুরে তাকালো দুদিকে। ছেলে মেয়েটা তখন থেকে এক নাগারে ইতালীয় ভাষায় বকবক করে যাচ্ছে, যার অর্থ না বুঝে হাঁ করে তাকিয়ে দেখছিল নিবান। এবার হুট করেই থেমে যাওয়ায় একটু আশ্চর্য হলো সে। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তোমরা হঠাৎ থেমে গেলে যে? ইয়াশ প্রিসিলা দুজনার একজনও উত্তর দিল না তার কথার, উল্টো চাওয়াচাওয়ি করে আবারও মুখ ঘুরিয়ে নিল। তখনই ব্যাগটাকে পরখ করে সতর্ক গলাশনি বলল, এটা তো গুচি ব্র্যান্ডের ব্যাগ, অনেক দামি, চোর কেন এটাকে ফেরত দিয়ে যাবে? প্রশ্নই ওঠে না। নিবানের প্রসঙ্গটা সম্পূর্ণ এড়িয়ে গেল ইয়াশ। উল্টো প্রিসিলাকে তাড়া দিয়ে বলল, বৃষ্টি বাড়ছে, গাড়িতে ওঠ। বলেই হনহনিয়ে এগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসল সে। সামান্য মাথা নাড়িয়ে ইয়াশের কথায় সায় জানিয়ে নিবানের দিকে ফিরে তাকালো প্রিসিলা। মৃদু হেসে বলল, আসছি, আজকের জন্য ধন্যবাদ। সে কি, তুমি না এই ছেলেটাকে সাইজ করার জন্য আমাকে নিয়ে এলে? তাহলে ওর গাড়িতে কেন উঠছ? নিবানের কণ্ঠে উদ্বেগ। প্রিসিলা আশাহত গলায় জবাব দিল, ওর সঙ্গেই তো পাঠিয়েছে পাপা, তাহলে যাব কোথায়? মানে? এবারে বিগলিত হাসল প্রিসিলা। নিবানির খুব বেশি কৌতূহল দেখে সম্পূর্ণ ব্যাপারটাকে ঘুরিয়ে বলল, মানে আগামী কয়েকদিন এই শহরেই আছি, প্রচুর ঘুরব, দেখা হবে নিশ্চয়ই। হ্যাঁ শিওর, ফোন নাম্বারটা পাওয়া যাবে? লাজ লজ্জার মাথা খেয়ে চট করে নাম্বার চেয়ে বসল নিবান। প্রিসিলার না সূচক মাথা নাড়িয়ে বলল, এদেশের সিম কার্ড তোলা হয়নি। পর্ব 13। ইনস্টাগ্রাম আছে? আছে তো। প্রিসিলার উত্তর শুনে পুলকিত হল নিবান। ভীষণ প্রফুল্ল দেখালো তাকে। জলদি মোবাইল হাতড়ে সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ফলো করল প্রিসিলাকে। তারপর মেয়েটার দিকে মোহ দৃষ্টিতে তাকিয়ে বলল, সি ইউ অ্যাগেন। বিপরীতে কোনো কিছু বলার ফুরসত পেল না প্রিসিলা। তার আগেই বাজখাই আওয়াজে হর্ন বাজালো ইয়াশ। হর্নের আওয়াজে ওরা ঘুরে তাকালে আবারও পাথুরে গলায় বাক্য ছুড়ল সে, তোকে কিছু বলেছি আমি প্রিসি, কথা কানে যায়নি? আর সময় নষ্ট না করে প্রিসিলা নিবানকে বিদায় জানিয়ে তড়িঘড়ি করে ছুটে গেল গাড়ির দিকে। নিবান প্রস্তরীভূত হয়ে চেয়ে দেখল সেই রুশ রমণীর ছুটে চলা। তারপর হঠাৎই ইয়াশের দিকে দৃষ্টিপাত করে বিড়বিড়াল, ছেলেটা একটু বেশিই অহংকারী। রাতের শহরে আকাশ ভাঙা বৃষ্টি, পিচ ঢালার উপরঙা পথঘাট ডুবে আছে বর্ষায়। দৃশ্যপট ঝাপসা হওয়ায় গাড়ির গ্লাস ওয়াইপারটা ক্রমাগত এদিক ওদিক দোল খাচ্ছে। যতদূর চোখ যায় কেবল ধূসর প্রান্তর। সেই ক্রন্দিত আকাশের সঙ্গী দিতে দিতেই গন্তব্যে পৌঁছালো ওরা। গাড়ি এসে থামল একটা সাদা রঙের ডুপ্লেক্স বাড়ির গ্যারেজে। বৃষ্টির কারণে বাইরেটা ঠিকঠাক দেখা না গেলেও ভেতরে যে আলো জ্বলছে তা স্পষ্ট দৃশ্যমান। ইয়াশ আর অপেক্ষা না করে ব্যাগটাকে মাথায় নিয়ে দৌড়ে চলে গেল বাড়ির ভেতর। প্রিসিলাও চলল ওর পিছু পিছু। ভেতরে গিয়ে দরজা নক করতে হলো না, তার আগেই ভেতর থেকে কেউ একজন এসে অভূতপূর্বভাবে জাপটে ধরল ইয়াশকে। লোকটার সান্নিধ্য পেয়ে ইয়াশও যেন খুশিতে আত্মহারা। ইয়াশ খুব একটা হাসে না, তবে যখন হাসে তখন ওকে চমৎকার দেখায়। আজকেও তার ব্যতিক্রম নয়। ওর মনে যে জিলাপির মতো প্যাচ, চেহারা দেখে তা কিচ্ছুটি বোঝার উপায় নেই। মানুষটাকে জড়িয়ে ধরে গা কাঁপিয়ে হাসছে ইয়াশ। লোকটাও আদরে ভঙ্গিতে পিঠ চাপড়ালো ইয়াশের। প্রশ্রয়ের স্বরে বলল, কি ব্যাপার ইয়াংম্যান, তুমি তো দেখি আমার চেয়েও লম্বা হয়ে গেছ। হতেই হবে, ইয়াশ ইউভান অলওয়েজ বিটস ইউ আঙ্কেল। কণ্ঠে একটা মেকি দাপট নিয়ে প্রত্যুত্তর করল ইয়াশ। বিপরীতে কপাল গোচালো লোকটা। ভাবুক স্বরে বলল, ড্যাডের মতো শুরু করেছ দেখছি। অ্যাবসলিউটলি। কথাটা বলে আবারও হো হো আওয়াজ করে হেসে উঠল ইয়াশ। ওর হাসির আওয়াজটা প্রিসিলার কানে তরঙ্গের মতো প্রতিধ্বনিত হচ্ছে। একটা ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছে সে। ঠিক তখনই হাসি থামিয়ে ইয়াশ বলল, তুমি তো দেখছি বুড়ো হয়ে গেছো মাহিন আঙ্কেল। ইয়াশের কথা শুনে চোখে একটা রিমলেস গ্লাস জড়ালো মাহিন। বয়োজ্যেষ্ঠদের মতো করেই বলল, তা তো একটু হয়েছি, ছেলে বড় হয়েছে না? কথাটা শুনে লোকটার আপাদ মস্তক পরক করল প্রিসিলা। মনে মনে ঘোর প্রতিবাদ জানিয়ে বলল, মোটেই না, ওনাকে তো টু মাচ হ্যান্ডসাম লাগছে। ওয়েল মেইনটেন্ড ফিগার, মাথা ভর্তি ঘন চুল, চেহারায় টান টান ভাব, কোথাও তো বয়সের ছাপ নেই। ওনাকে আর্লি 30 এজের বললে ভুল হবে না, কিংবা তার চেয়েও কম। হাসতে হাসতেই এক পর্যায়ে মাহিনের চোখ গিয়ে আটকালো সামনে দাঁড়িয়ে থাকা সোনালি চুলের বিদেশিনীর দিকে। ঠিক বিদেশিনী নয়, মেয়েটার ত্বকে সাদা ফ্যাটফ্যাটে রঙের অভাব রয়েছে। তার বদলে শরীরে গেড়ে বসেছে গোলাপি আভাযুক্ত একটা উজ্জ্বল ফর্সা রং। তাকালেই কেমন গলে গলে যায় অন্তর।
প্রথম দর্শনেই ইয়াশের দিকে চোখ ছোট ছোট করে তাকালো মাহিন। জহুরি গলায় বলল, গার্লফ্রেন্ড? মাহিনের দেখা দেখি ইয়াশও এবার ঘুরে দৃষ্টিপাত করল প্রিসিলার ওপর। আধভেজা হয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মেয়েটা। ফর্সা চেহারা ঠান্ডায় জমে নীল বর্ণ ধারণ করেছে তার, অথচ একবারের জন্য ইয়াশ ওর দিকে ভ্রুক্ষেপ করেনি প্রিসিলা। প্রিসিলার এই হাল দেখে তুষারের ওপর ক্ষিপ্ত হলো অন্তর। মনে মনে ভাবল, পাপা সত্যিই ভুল করেছে এবার। আমার মতো ছন্নছাড়া ভবঘুরে মানুষের সঙ্গে মেয়েটার জীবনটা না জুড়লেও পারত। তুমি তো দেখছি মেয়েটার উপর একেবারে ফিদা, এক ধ্যানে তাকিয়েই আছে তখন থেকে। মাহিনের কথায় ভ্রম কাটল ইয়াশের। সংবেদ ফিরে পেতেই স্পষ্ট গলায় বলল, না, ও আমার গার্লফ্রেন্ড নয়। তাহলে? ও হলো প্রিসিলা জাওয়াদ, পাপা আর মাম্মার মেয়ে। ও, আই বলো, কাজিন তোমার? ও আমার কাজিনও নয়। প্রিসিলার দিকে গভীর দৃষ্টিপাত করে উত্তরটা দিল ইয়াশ। তখনই প্রিসিলাকে কাঁপতে দেখে ওপাশ থেকে অস্থির গলায় বাক্য ছুড়ল মাহিন, আরে আরে, তুমি তো কাঁপছ, তাড়াতাড়ি রুমে গিয়ে চেঞ্জ করে এসো। ঘুরে দাঁড়িয়ে ইয়াশকে উদ্দেশ্য করে বলল, স্টাফরা ব্যাগপত্র সব নিয়ে গেছে, তোমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, ডিনারের টেবিলে জমিয়ে আড্ডা হবে। বৃষ্টি ভেজা রাতে আমি তোমায় নিয়ে যাব, যতগুলো কথা হয়নি বলা তোমাকেই বলে দেব। অক্টোবরের প্রথম বৃষ্টি আজ। রাস্তার পাশে টং দোকানে বৃষ্টি থামার অপেক্ষায় দাঁড়িয়ে অনমনেই গুনগুন করছে হৃদমিলা। তার কাঁধে মস্ত বড় গিটারের ব্যাগ। সচরাচর খুব একটা গিটার নিয়ে বের না হলেও বৃষ্টির দিনে কেমন যেন উদাসীন হয়ে যায় মেয়েটা। বাইরে বৃষ্টির ছাঁট আর মেঘ ভেজা হাওয়া বরাবরই তার মনটাকে স্বতঃস্ফূর্ত করে তোলে। শত ব্যস্ততার মাঝেও সব কিছু ছেয়ে ছুঁড়ে নীরহারা পাখির মতো ছুটে চলে সে উদ্দেশ্যহীন। এখানে সেখানে গানের আসর বসায়, ইচ্ছে মতো বৃষ্টিতে ভেজে টং দোকানে দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খায়, তারপর আবারও ফিরে যায় নিজের চিরচেনা একঘেয়ে জীবনে। আজকেও হৃদমিলার জীবনে তেমনই এক স্বঘোষতে ছুটির দিন। তবে গানের আসর বসালেও আজ আর বৃষ্টিতে ভেজা হলো না তার। প্রতিবার বৃষ্টিতে ভিজে জ্বর হয় আর বাবা দুশ্চিন্তা করে করে ব্লাড প্রেশার বাড়িয়ে ফেলে। সবসময় নিজের ইচ্ছেকে প্রাধান্য দিলেও আজ বাবার কথা ভেবে খুব কষ্ট করে অক্টোবরের প্রথম বৃষ্টিকে বিদায় জানালো হৃদমিলা। ভেজার লোকটাকে সামাল দিল হৃদমিলা। বস্তুত জীবনে সে খুব একা। একমাত্র বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। বিয়ে, ভালোবাসা এসবের বয়স তার হয়েছে অবশ্য, তবে হৃদের মনে হয় সঠিক মানুষটাই এখনও আসেনি তার জীবনে। আপাত দৃষ্টিতে হৃদমিলা সুন্দরী, অন্তত মানুষ তো তাই বলে। না হলে পড়াশোনা, চাকরির এই লম্বা জার্নিতে কম মানুষ তো আর ওকে প্রলুব্ধ করার চেষ্টা করেনি। কাছাকাছি আসার প্রচেষ্টায় কত সমবয়সীই না কত শত পাগলামি করেছে। কিন্তু হৃদমিলার জীবনের এই অধ্যায়টা সত্যিই বড় জটিল। এখনও তেমন কেউ আসলো না যাকে প্রথম দেখেই বুকের ভেতর ডঙ্কা বেজে উঠবে। অদ্ভুত এক শিহরণে বিদ্যুৎ বয়ে যাবে সর্বাঙ্গে। মানুষটার আগমনে মন তাকে নিজে থেকেই সংকেত পাঠাবে। কিন্তু আফসোস, এতগুলো বছর পরেও সেরকম কেউ এলো না জীবনে। হৃদমিলারও আর প্রেমে পড়া হলো না। বাবা অবশ্য কখনো জোরাজোরি করে না এসব নিয়ে। সে চায় হৃদমিলা সবসময় নিজের মনের কথা শুনুক, যেভাবে জীবন কাটাতে ইচ্ছে হয় সেভাবেই কাটাক, অন্তত আফসোস যেন না থাকে কোনো। মনে মনে নানা সমীকরণ মেলাতে মেলাতেই অনেকটা সময় পেরিয়ে গেল। বৃষ্টিও কমে এলো খানিক। এখন যেটুকু আছে তাতে হেঁটে যাওয়া যায়। রাস্তা পেরোলেই বাস স্ট্যান্ড। তাই হৃদমিলাও আর সময় নষ্ট না করে গিটারের ব্যাগটাকে সামলে দ্রুত বেরিয়ে গেল টং দোকানের ছাউনি থেকে। অন্ধকার হাতড়ে কোনো মতে ফুটপাত ধরে সড়কে পা রাখতে না রাখতেই সারাদিনের সব থেকে বড় দুর্ঘটনাটা ঘটে গেল তখনই। রাস্তার মাঝ বরাবর পা রাখতেই কোথা থেকে যেন দ্রুত বেগে একটা গাড়ি ছুটে এলো হৃদের দিকে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে উঠল সে। সহসা ছুটে যাওয়ার আর শক্তি পেল না। সিদ্ধান্তহীনতায় পা দুটো থমকে গেল সেখানেই। পেছন থেকে গা কাঁপিয়ে হর্ন বাজালো ড্রাইভার। দিকবিদিক শূন্য হয়ে সেদিকে তাকালে গাড়ির হেডলাইটের তীক্ষ্ণ আলোয় চোখ মুখ কুঁচকে গেল হৃদের। কয়েক মুহূর্তের জন্য নিঃশ্বাস থমকে গেল যেন। মনে হলো এটাই বুঝি শেষ। কিন্তু না, অভূতপূর্বভাবেই একেবারে শরীরের সংস্পর্শে এসে ব্রেক কষল গাড়িটা। নিঃসন্দেহে যে ভেতরে বসে আছে সে দক্ষ ড্রাইভার, নয়তো এত কাছ থেকেও ব্রেক টানা সম্ভব নয়। ওদিকে প্রবল অস্থিরতায় হাত থেকে গিটার পড়ে গেল হৃদের। সে নিজেও হাত পা ছড়িয়ে নিস্তেজ হয়ে বসে পড়ল জলে ভেজা চিকচিকে সড়কে। তীরতিরিয়ে ঠোঁট কাঁপছে তার, কাঁপছে চোখের পাতাও। তক্ষুনি গাড়ির দরজা খুলে হন্তদন্ত হয়ে ছুটে এলো একজন। জলে ভরে ওঠা ঝাপসা দৃষ্টিতে হৃদমিলা শুধু দেখল কালো স্যুট, কালো এয়ারবাডস, কালো রোদ চশমা পরিহিত গোয়েন্দার মতো দেখতে লোকটা তার দিকেই ছুটে আসছে অস্থির হয়ে। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পরেও হৃদমিলাকে একইভাবে গুম হয়ে বসে থাকতে দেখে আবারও ডেকে উঠল সে,
আর ইউ ওকে? ভেবা চাকা হয়ে বসে থাকা হৃদের আপাদ মস্তক পরক করতে করতে উদ্বেলিত হয়ে প্রশ্ন করল লোকটা। তার অস্থিরতা দেখে এতক্ষণে মুখ খুলল হৃদমিলা। গলা খাদে নামিয়ে মৌন স্বরে বলল, আমি ঠিক আছি, কিন্তু আমার গিটার। বলেই ঘুরে তাকালো সে। দেখল মস্ত গিটারের একাংশ ইতিমধ্যে গাড়ির নিচে চাপা পড়েছে। দৃশ্যটা দেখা মাত্রই চোখের কোটর জলে ভরে উঠল মেয়েটা। হু হু করে কেঁদে উঠল সে। জড়ানো গলায় বলল, আমার গিটার। হঠাৎ করেই হৃদমিলাকে একেবারে বাচ্চাদের মতো কাঁদতে দেখে হকচকিয়ে উঠল রোহান। গাড়ির সামনে পড়েও যে মেয়ে টু শব্দ করেনি, সে গিটারের জন্য কাঁদছে। খুব দুর্লভ ঘটনা। তবে নিজের ওপর প্রচণ্ড রাগ হল রোহানের। কোন অলক্ষণে যে বাংলাদেশের রাস্তায় একটু মনের সুখে রাইড করতে বেরিয়েছিল কে জানে। এখন ঝামেলা সব নিজের ঘাড়ে। এই জন্যই বলে, যাদের মন মস্তিষ্ক সব সময় কাজের মধ্যে নিবিষ্ট থাকে তাদের অকাজ করতে নেই। গেল তো ভেকেশনের আনন্দটা মাটি। মনে মনে নিজেকে নানাভাবে ভর্ৎসনা করছিল রোহান। ঠিক তখনই আবারও ফুপিয়ে উঠল হৃদমিলা। হৃদমিলাকে এভাবে নিঃশব্দে চোখের জল ফেলতে দেখে নমনীয় হল রোহানের অন্তর। নিশ্চয়ই কোনো না কোনো ইমোশন জড়িয়ে আছে গিটারের সঙ্গে। সেই ভেবে তাড়াহুড়ো করে গাড়ির নিচে হাত ঢুকিয়ে দিল রোহান। রোহানের আকস্মিক পদক্ষেপে কান্নাকাটি থামিয়ে হৈ হৈ করে উঠল মেয়েটা। আরে আরে, কি করছেন? পর্ব 14। আপনার গিটারটাকে বের করে আনার চেষ্টা করছি, তাই বলে কোনো কিছু চিন্তা না করেই এভাবে হাত ঢুকিয়ে দেবেন? ওটা এখনো অক্ষত আছে বলে আপনার মনে হয়? আপনিই তো কান্না জুড়ে দিলেন। ভাবলাম আবার যদি জরিমানার টিকিট ধরিয়ে দেন তাহলে তো বিপদ। রোহানের দায়সারা কথায় ফুঁসে উঠল হৃদমিলা। নাকের ডগা ফুলিয়ে বলল, আপনারা অসুরের মতো গাড়ি চালাতে পারবেন, আর সাধারণ মানুষ জরিমানা করলেই দোষ? রোহানও এবার বিরক্ত হলো। তার আওয়াজে প্রকাশ পেল চাপা উৎকণ্ঠা। দোষ তো আপনার। রাস্তায় রোড লাইট, জেব্রা ক্রসিং বলে কোনো বস্তু আছে, সেটার দিকেও তো একবার তাকাবেন। রোহানের কথায় হৃদের চোখ বেরিয়ে আসার উপক্রম। ভারী আশ্চর্য গলায় বলল, আপনি সম্ভবত মঙ্গল গ্রহ থেকে টপকেছেন, নয়তো এসব বলতেন না। এদেশে এসব কেউ মানে না? রোহানের কণ্ঠে কৌতূহল। একটু ঝুঁকে ফিসফিস করে হৃদ আবারও জিজ্ঞেস করল, সত্যি করে বলুন তো, আপনি কোথা থেকে এসেছেন? বিপরীত বেখেয়ালি হয়ে কিছু বলার আগেই মৃদুস্বরে আর্তনাদ করে উঠল লোকটা। আউচ! কি হলো? বলেই সময় নষ্ট করল না হৃদমিলা। সাময়িক দ্বিধাগ্রস্ততা ভুলে চট করে গালি মিচ থেকে টেনে বের করে আনল পুরুষালী হাতটা। কবজি থেকে ধরে হাতের তালুটা লম্বালম্বিভাবে কেটে আঙুল অবধি গড়িয়েছে। বিশাল বড় ক্ষত, অঝরে রক্ত গড়িয়ে পড়ছে, যা দেখে তাজ্জব হয়ে গেল হৃদমিলা। কপালে জড়ো চিন্তার বলিরেখা। অবিশ্বাস্য গলায় বলল, কি আশ্চর্য! আপনি চুপচাপ বসে আছেন কি করে? তাহলে কি করব? হৃদমিলা ফের উদ্বিগ্ন হয়ে বলল, নিশ্চয়ই গিটারের তারের সঙ্গে লেগেছে। এক্ষুনি ইঞ্জেকশন দিতে হবে। চলুন আমার সঙ্গে। কোথায়? আমার ক্লিনিকে। আপনি ডাক্তার? রোহানের কথা শুনে আগুন চোখে তাকালো হৃদ। তা দেখে শুল্ক ঢোক গিলল রোহান। গলার স্বর খাদে নামিয়ে বলল, না মানে দেখে তো মনে হয় না। পেশা কি কারোর মুখে লেখা থাকে নাকি? আশ্চর্য! আপনি যা সুন্দর, আমি তো ভেবেছিলাম কোনো ম্যাগাজিনের মডেল হবেন হয়তো। রোহানের শেষ কথাতে নিজের অজান্তেই জাফরানি রঙে রাঙা হলো হৃদের শ্যামবরণ মুখ। লোকটা কি ওর সঙ্গে ফ্লার্ট করছে, নাকি সত্যি বলছে? মাথা নিচু করে মনে মনে হাজার সমীকরণ মেলালো সে। তারপর সময় নিয়ে ভেতরের আরক্তিম ভাবটুকু সংবরণ করল। চট করেই মাথা তুলে নিষ্পৃহ গলায় বলল, ব্যাপার না, অনেকেই ভাবে। এবার দ্রুত চলুন। বলেই জলদি করে একটা রিকশা ডেকে নিল হৃদমিলা। মাহিনের ডুপ্লেক্স বাড়ির পেন্ডুলাম ঘড়িটাতে ঢং ঢং করে ঘণ্টা পড়ছে। সময় গড়িয়েছে রাত 12টা। সচরাচর এত দেরিতে ডিনার না করলেও ইয়াশ আর প্রিসিলা আসায় আজ একটু দেরি হয়ে গেল। ফ্রেশ হয়ে দুজনেই খাবার টেবিলে এসেছে। সাথে আছে মাহিন আঙ্কেন। দুজন বেয়ারা মতো লোক রান্নাঘর থেকে বিভিন্ন পদের আইটেম এনে টেবিলে সাজিয়ে রাখছে। প্রিসিলা অবাক চোখে চেয়ে চেয়ে দেখছে সব। দেশি সাদা ভাত, কুচো চিংড়ি ভুনা, বড় বড় চিতল মাছের পিস, ভেটকি মাছের পাতুরি, শুটকির ভর্তা, সাথে কয়েক প্রকার ভাজি আর ডাল। খাবারগুলো দেখে বেশ সুস্বাদু মনে হচ্ছে, কিন্তু প্রিসিলার ভেতর ক্ষুধাভাবটা কিছুতেই আসছে না। কি করে আসবে? ওর গায়ে তো প্রচণ্ড জ্বর এসেছে, শরীর ম্যাজম্যাজ করছে, জিভটা তেতো হয়ে আছে, মুখে একটুও স্বাদ নেই। প্রিসিলাকে এভাবে বিরস মুখে বসে থাকতে দেখে আওয়াজ করে উঠলেন মাহিন আঙ্কেল, এ কি, খাচ্ছ না কেন? এগুলো সব ফ্রেশ মাছ, সরাসরি সমুদ্র থেকে তুলে আনা, জলদি জলদি খাও। বলেই প্রিসিলার পাতে বড় একটা মাছের পিস তুলে দিল সে। বিপরীতে এক চিলতে আন্তরিকত মাখা হাসি ফেরত দিল প্রিসিলা। অস্পষ্ট গলায় বলল, খাচ্ছি। ইয়াশ তখনও চুপচাপ মাথা নিচু মুখ খাবার তুলছে। ভাবটা এমন যেন প্রিসিলার খাওয়া না খাওয়া বিন্দুমাত্র যায় আসে না তার। প্রিসিলাও আর বসে থাকল না, একটু হলেও খাওয়ার চেষ্টা করল। ঠিক সেই সময় সদর দরজায় কলিং বেলের আওয়াজ হলো। খাওয়া রেখে ওরা সকলে একযোগে তাকালো সেদিকে। মাহিনের অ্যাসিস্ট্যান্টের নাম রনক। সেই সবার আগে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। আগন্তুকের দর্শন মিলতেই সম্মোহনী গলায় বলল,
ওয়েলকাম ম্যাম। ম্যাম শব্দটা শোনা মাত্রই অবাক হলো প্রিসিলা। এই বাড়িতে মাহিন ছাড়াও অন্য কোনো রমণী থাকে? তবে ইয়াশ যে বলল মাহিন কখনো বিয়ে করেনি। মনের কথা মনেই রয়ে গেল। এরই মধ্যে ভেতরে এসে হাজির হলো বছর 25-এর ঘরে পা রাখা এক সুশ্রী যুবতী। সাদা কুর্তি আর ব্লু জিন্স পরিহিত মেয়েটাকে দেখে ইয়াশ প্রিসিলা দুজনেই খাওয়া রেখে চোখাচোখি করল। এই মেয়েটাকেই তো আজ সন্ধেবেলা সিআরবিতে বসে গান গাইতে দেখেতে ওরা। তাহলে এই বাড়িতে কি করছে ও? কোনোভাবে কি মাহিন অঙ্কেলের পরিচিত? চমৎকার এই প্রশ্নটা খেলে গেল ইয়াশের মস্তিষ্কে। তবে চেহারা তার অভিব্যক্তিহীন। কিছু না বলেই আবারও মাথা নিচু করে খাওয়ায় মন দিল। কিন্তু নিজের কৌতূহল দমাতে পারল না প্রিসিলা। সে প্রশ্নটা করেই বসল চট করে। এটা কে মাহিন আঙ্কেল? আগন্তুক রমণীর পানে চেয়ে বিগলিত হাসল মাহিন। দৃঢ় প্রত্যয় নিয়ে বলল, আমার একমাত্র কন্যা রিদমিলা বেঞ্জামিন। পরম মুহূর্তেই রিদমিলাকে উদ্দেশ্য করে বলল, না খেয়ে এসে বসে পড়। বাবার কথায় সায় জানিয়ে বেসিনে হাত ধুতে গেল রিদমিলা। তখনই ভেসে এলো প্রিসিলার অদমনীয় কৌতূহল। কিন্তু আপনি তো বিয়ে করেননি আঙ্কেল। প্রিসিলার কথাটা বোমার মতোই বিস্ফোরিত হলো সবার মাঝে। ইয়াশ খাওয়া রেখে ওর দিকে ভয়ঙ্কর চোখে তাকালো। দাঁতে দাঁত পিষে বলল, পাকামি না করে চুপচাপ খাবার খা। ওদিকে মেয়েটার কথা শুনে মুচকি হাসল রিদ। হাত ধুয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, আই এম এডপ্টেড বাই দ্য ওয়ে। তোমরা? প্রিসিলার প্রশ্নের জবাবটা মাহিনী দিল ওপাশ থেকে। তোকে ইয়াশের কথা বলেছিলাম না অনেকবার? এটাই ইয়াশ, আর ও হচ্ছে প্রিসি, ইয়াশের কাজিন। মাহিনের প্রত্যুত্তর শুনে চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে এলো রিদমিলার। বিস্ময় চোয়াল ঝুলে পড়ল। তার এহেন অভিব্যক্তিতে বিব্রত হলো ইয়াশ। সামান্য মাথা তুলে ভ্রু কুচকে বলল, কি ব্যাপার? সে কথা কানে পৌঁছালো না রিদমিলার। সে একইভাবে তাকিয়ে থাকতে থাকতেই মাহিনকে উদ্দেশ্য করে হঠাৎ বলে উঠল, বাবা, এটাই কি সেই ইয়াশ, তোমার নীলনয়নার ইয়াশ, যার জন্য আজও তুমি? বাকি কথা মুখেই আটকে গেল রিদমিলার। তখনই খাবার রেখে উঠে দাঁড়ালো মাহিন। খুব সাবলীল ভঙ্গিতে বলল, আমি একটু আসছি, ইউ গাইস কন্টিনিউ। বলেই আর কোনো দিকে তাকালো না সে। গটগটিয়ে হেঁটে চলে গেল নিজের ঘরে। মাহিনকে এভাবে চলে যেতে দেখে হকচক্কালো প্রিসিলা। রিদমিলাকে ইশারা করে নিচু স্তরে জানতে চাইল, আঙ্কেল কি কোনো কারণে রাগ করলেন? মৃদু হেসে এদিক ওদিক মাথা নাড়ালো হৃদ। স্বভাব সুলভ গলায় বলল, বাবা এমনই, তার নীলনয়নার কথা উঠলে সবসময় একটু আপসেট হয়ে যায়। তুমি বলতে চাইছো ইয়াশের মম হলো মাহিনের ওয়ান সাইড লাভ, আর তার জন্যই আঙ্কেল কোনোদিন বৈবাহিক সম্পর্কে জড়ায়নি? কথাটা বলতে দেরি হলো না প্রিসিলার। তৎক্ষণাৎ শব্দ করে চেয়ার ছাড়ল ইয়াশ। রাগে অগ্নিশর্মা হয়ে তাকালো প্রিসিলার দিকে। সেদিকে চোখ পড়তেই শুষ্ক ঢোক গিলল প্রিসিলা। কুণ্ঠিত স্তরে বলে উঠল, না মানে? বাক্য সম্পন্ন করতে দিল না ওকেও। তার আগেই আচানক প্রেসির কবজিটা শক্ত করে চেপে ধরে টেনে দাঁড় করালো চেয়ার থেকে। পেটের খাবার সব ছিটকে পড়ে গেল। জ্বরের কারণে প্রিসিলার শরীর আগে থেকেই দুর্বল, তার উপর এত ঝুড়ি ঝাঁকুনি দেওয়াতে মাথাটা ভনভন করে ঘুরে উঠল। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে নিলে তাড়াহুড়ো করে টেবিল ধরতে চাইল। ইয়াশ সেটাও ধরতে দিল না ওকে। উল্টো আগুন ধরানো গলায় বলল, আর খেতে হবে না তোকে। তারপর আর একটা কথাও না বলে টেনে হিচড়ে একেবারে শোবার ঘরের মেঝেতে নিয়ে ছুঁড়ে মারল ওকে। কথা বলা তো দূর, পেছনে ঘুরে তাকানোর ফুরসতটুকু অবধি পেল না প্রিসিলা। তার আগেই বেডরুমের দরজাটা সশব্দে লাগিয়ে আবারও হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে এলো ইয়াশ। ঘর থেকে বেরোতেই করিডোরের মাঝখানে দাঁড়িয়ে মুখোমুখি হলো রিদমিলা। ওর চোখে চোখ রাখল না ইয়াশ। পাশ কাটিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে রিদ ইঙ্গিতপূর্বক গলায় বলল, দিস ইজ সো রুড ইয়াশ, শি ডিজার্ভস ইট। চোয়ালের পেশি শক্ত করে জবাব দিল ইয়াশ। সঙ্গে সঙ্গে ওর দিকে ঘুরে তাকালো রিদ। তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে অকপটে বলল, প্রেসি না তো তোমার কিনে আনা সম্পদ, আর না তো বিয়ে করা বউ। তুমি এটা প্রেসির সঙ্গে কিছুতেই করতে পারো না, নেভার। রিদমিলার মুখে বিয়ে করা বউ বাক্যটা শোনা মাত্রই অনমনে নিজের হাতটাকে দেখল ইয়াশ। একটু আগেই এই হাত দিয়ে ধরেছিল প্রেসিকে। আচ্ছা, প্রেসির শরীর কি একটু বেশি গরম ছিল না? ছিল তো বোধহয়। দেখতে দেখতেই সময় গড়িয়ে গেল। জীবন থেকে হারিয়ে গেল দীর্ঘ 72টি ঘণ্টা। গত 3 দিনে আর ইয়াশের সঙ্গে দেখা হয়নি প্রিসিলার। কি করেই বা হবে? সে তো জ্বরের কারণে বিছানাই ছাড়তে পারেনি এই কদিন। এত জ্বর এত ঠান্ডা ভিতরটাকে অবরোধ করে রেখেছে প্রিসি। এত জ্বর এত ঠান্ডার মাঝেও একবারও প্রিসিলার খোঁজ নেয়নি ছেলেটা। কলেজের মেয়েগুলো ঠিকই বলে, ইয়াশ আসলেই একটা ডেড কোল্ড ফিশ। ওর মধ্যে হৃদয় বলে কিচ্ছু নেই, মনে মনে ভাবল প্রিসিলা। এর মাঝে পাপা কল করেছিল অনেকবার, টেক্সটও করেছে, কিন্তু প্রিসিলা রিসিভ করেনি একটাও। পাপার উপর তার অগাধ অভিমান। মাম্মা নিশ্চয়ই ওর সঙ্গে ওর কথা বলার জন্য উতালা হয়ে উঠেছে, তাই এত তোড়জোড়। প্রিসিলারও তো মন কেমন করে। হাজার হাজার কিলোমিটার দূরের দেশে এসে ও মায়ের জন্য ছটপট করে অন্তর। অসুস্থ হলে বোঝা যায় মা কি জিনিস। আজকাল শরীরটা আর চলে না প্রিসিলার। একে তো জ্বর ঠান্ডা ভিতরটাকে অবরোধ করে রেখেছে, তার উপর জেট ল্যাগ এখনও কাটেনি। গায়ে গত্রে বিডিতে উপস্থিত থাকলেও শরীর চলছে তার ভিন দেশি টাইম জোনে।
তার সঙ্গে যোগ হয়েছে প্রতি মাসের অবধারিত নারী দেহের অসুস্থতা। সব মিলিয়ে মন মানসিকতাও খিচড়ে আছে ওর। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।